ক্যাথোড এবং অ্যানোড তড়িৎদ্বার নিয়ে আমরা এখন একটা ছোট্ট আলোচনা দেখব, যেটার জন্য তোমাদেরকে দুইটা কনসেপ্ট আমি শেয়ার করব। প্রথম কনসেপ্ট হচ্ছে এটা, খেয়াল করে দেখো আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে আমরা জিঙ্কের তৈরি একটা পাত্রকে ডুবিয়ে রেখেছি একটা দ্রবণে, যে দ্রবণটার নাম হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ। তার মানে আমরা একটা ধাতুকে নিয়েছি এবং ওই ধাতুটাকে সেই ধাতুর লবণের মধ্যে আমরা ডুবিয়ে রেখেছি, কেননা জিঙ্ক সালফেট হচ্ছে কি একটা সালফেট লবণ। তো এখন যেটা হয় এখানে সেটা হচ্ছে জিঙ্ক যে ধাতুটা আছে তার একদম সারফেস বরাবর বা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বরাবর অনেকগুলো এরকম জিঙ্কের ছোট ছোট পরমাণু থাকে। তোমরা দেখতে পাচ্ছ পাশের ছবিতে, এরা এক একটা হচ্ছে আসলে জিঙ্কের অ্যাটম বা পরমাণু। তো জিঙ্কের এমন একটা বৈশিষ্ট্য থাকে যে বৈশিষ্ট্যের জন্য ওই পরমাণুগুলো ইলেকট্রনগুলো ধাতুর মধ্যে ছেড়ে দেয়, দ্যাট মিন্স এই তড়িৎদ্বার বা ইলেকট্রোডের মধ্যে ছেড়ে দেয় এবং দ্রবণে তারা আয়ন হিসেবে বের হয়ে আসে। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এটা যদি একটা জিঙ্ক অ্যাটম হয় বা পরমাণু হয়, সেটা এই জায়গাটাতে ঠিক দুইটা ইলেকট্রনকে ছেড়ে আসবে। দ্যাট মিন্স আমি যদি একটু ইয়েলো কালারে দেখাই, এই জায়গাটাতে সে দুইটা ইলেকট্রনকে ছেড়ে চলে আসবে এবং সে কোথায় ছেড়ে চলে আসবে? অবশ্যই সে দ্রবণে নেমে চলে আসবে, বাট সেই ক্ষেত্রে তার Zn2+ আয়ন হিসেবে দ্রবণে তার আবির্ভাব ঘটবে। দ্যাট মিন্স এখানে দেখতে পাচ্ছ যতগুলো জিঙ্ক বের হয়ে এসেছে তারা সবাই আসলে Zn2+ হিসেবে দ্রবণে বের হয়ে এসেছে। তার মানে এটা Zn2+, এটা Zn2+, এটা হচ্ছে আমাদের Zn2+। তো এই যে জিঙ্কের আয়নগুলো দ্রবণে চলে আসলো, এটা আসলে কিসের বৈশিষ্ট্য? তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে আমি একটু লিখে দিচ্ছি। প্রথমে সে পাতের মধ্যে বা বলা যায় জিঙ্কের যে তড়িৎদ্বার বা ইলেকট্রোড ছিল সেখানে সরাসরি সে সলিড হিসেবে ছিল বা কঠিন পদার্থ হিসেবে ছিল বা ধাতু হিসেবে ছিল। বাট যখনই সে দুইটা ইলেকট্রন ছেড়ে চলে আসছে তখন কিন্তু সে আর সলিড হিসেবে নেই, সে আসলে আয়ন হিসেবে দ্রবণে চলে এসেছে। তো এই যে এখানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা সবাই জানি, একে বলা হয় জারণ। এবং যখন এই জিঙ্ক তার ইলেকট্রনগুলো মানে দুটো ইলেকট্রনকে ছেড়ে দ্রবণে চলে আসবে, তখন কিন্তু দ্রবণে আস্তে আস্তে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে। কেননা আগে দ্রবণে নর্মালি Zn ছিল, যেটা একটা নিউট্রাল মানে দ্রবণ হিসেবে কাজ করতো। বাট এখন যেহেতু এক্সট্রা অনেকগুলো Zn2+ আয়ন চলে এসেছে দ্রবণে, তাই দ্রবণটার আগের মতো নিউট্রাল থাকবে না, দ্রবণে অনেক বেশি পরিমাণ ধনাত্মক চার্জ বা পজিটিভ আধান মানে বৃদ্ধি পাবে। বাট ওই ক্ষেত্রে যেহেতু জিঙ্ক ধাতুর মধ্যে এক্সট্রা দুইটা ইলেকট্রন করে প্রত্যেকটাতে থাকছে, যেমন আমি যদি আরেকটু লিখি, ধরো যেখান থেকে আমাদের জিঙ্ক ধাতুটা বের হয়ে আসলো দ্রবণে, সেখানে সেই দুইটা ইলেকট্রন রেখে আসলো, ধরা যাক এখানেও দুইটা ইলেকট্রন রেখে আসলো। তাহলে আলটিমেটলি আস্তে আস্তে আমাদের এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে এই যে Zn পাত বা জিঙ্কের যে তড়িৎদ্বারটা আছে এটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, যেহেতু এখানে এখন ইলেকট্রনের আধিক্য বেশি। তাহলে দেখো আমাদের এখানে জিঙ্কের পার্টটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে এবং দ্রবণটা হয়ে গেছে পজিটিভ। তো এই যে নেগেটিভ আর পজিটিভ পাশাপাশি যুক্ত অবস্থায় আছে, তাদের মধ্যে অবশ্যই একটা পটেনশিয়াল বা বিভব তৈরি হবে, যেটাকে আমরা তড়িৎ বিভব বলি। তো এই যে তড়িৎ বিভবটা তৈরি হবে, এই বিভবটার একটা সুন্দর নাম আছে যেটাকে বলা হয় জারণ বিভব। তো আমরা জারণ বিভব নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। জাস্ট এতটুকু জেনে রাখো, যদি আমরা কখনো জিঙ্ক পাতকে বা জিঙ্কের তড়িৎদ্বারকে জিঙ্ক সালফেট দ্রবণে ডুবাই, তখন তাদের মধ্যে একটা বিভব কাজ করে। দ্রবণের পজিটিভ চার্জ এবং জিঙ্ক পাতের নেগেটিভ চার্জ, এদের মধ্যবর্তী যে বিভবটা থাকে তাকে বলা হয় জারণ বিভব। এবং কেন এটাকে জারণ বলা হয়েছে, এর মেইন কারণটা হচ্ছে জিঙ্ক যেহেতু এখানে দুইটা ইলেকট্রন হারিয়ে ফেলেছে, আর ইলেকট্রন হারানো জিনিসটা মানে কি জারণ। তোমরা এভাবে মনে রাখতে পারো, জারণের মধ্যে যা আছে তার মানে তুমি ইলেকট্রনকে যেতে বলছো বা চলে যেতে বলছো, তার মানে ইলেকট্রন চলে যাওয়ার ঘটনাটা হচ্ছে কি জারণ। এবং এই টোটাল কেসে আমাদের একটা বিভব কাজ করে, সেটা হচ্ছে জারণ বিভব। এবং এই বিভবের অবশ্যই একটা নির্দিষ্ট ইউনিট আছে, সেই ইউনিটটাকে আমরা ভোল্ট হিসেবে ধরে থাকি। তারপরে তোমাদেরকে আরও একটা কেস দেখাবো, সেটা হচ্ছে পাশের পাত্রে। দেখো এখানে আমরা এখন আর জিঙ্ক নিলাম না, আমরা যে পাতটা নিলাম দ্যাট মিন্স এই যে এখানে একটা পাতে দেখতে পাচ্ছ তড়িৎদ্বার, এটা হচ্ছে আমাদের কপারের তৈরি। এবং তোমরা দ্রবণ দেখে অলরেডি চিনে ফেলেছো এটা কিসের দ্রবণ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কপার সালফেটের দ্রবণ। কপার সালফেটের দ্রবণ সবসময় নীল কালারের হয়, বাট কপারের যে রং বা বর্ণ সেটা সবসময় কি বলবো মানে নিয়া না, আসলে ওটা হচ্ছে অনেকটা লাল কালারের বা গাঢ় লাল যেটাকে বলে, অর্থাৎ খয়েরি কালার যেটাকে বলে সেটার হয়। তাহলে কপার দেখতে খয়েরি কালারের, বাট কপার সালফেট দেখতে হচ্ছে আমাদের নীল কালার বা ব্লু কালারের। এখানে একটা মজার কাহিনী ঘটে। কাহিনীটা হচ্ছে কি, যখন তুমি কপারের তৈরি কোনো একটা পাত বা ইলেকট্রোডকে কপার সালফেট দ্রবণের মধ্যে নিয়ে নেবে, তখন জাস্ট প্রথম ঘটনার উল্টো ঘটনা ঘটবে। কি ঘটবে? আমাদের কপার দ্রবণ যেটা আছে সেখানে কিন্তু কপার 2+ আয়ন থাকে, তাই না, যেহেতু কপার সালফেট হিসেবে সেটা যুক্ত। তো এই কপার 2+ আয়ন কি করে, জাস্ট এই কপারের যে পাত আছে সেই পাতের কাছে চলে গিয়ে সেখান থেকে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে নেয়। তার মানে এখানে আগের ঘটনার ঠিক উল্টো ঘটনা ঘটে, যেখানে দ্রবণের মধ্যে থাকা কপার 2+ আয়নটা
কপার পাতের কাছে গিয়ে ইলেকট্রনকে গ্রহণ করে এবং ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে কপার ধাতুতে কনভার্ট হয়ে যায়। তো এই যে কপার ধাতুতে কনভার্ট হলো, এটা কিন্তু তখন এই তড়িৎদ্বার বা বলা যায় কপারের তড়ি পাতের সাথে লেগে থাকবে। তার মানে একটা সময় পর হয় কি, আমি যদি তোমাদেরকে দেখাই, দ্রবণে অনেকগুলো Cu2+ ছিল, এখন তারা হচ্ছে কোথায় চলে গেছে, সরাসরি আমাদের কপারের এই পাতের মধ্যে চলে গেছে। তো যেহেতু দ্রবণ থেকে আমরা Cu2+ আয়নটাকে হারাচ্ছি, তার মানে দ্রবণটা এখন আস্তে আস্তে নেগেটিভ চার্জযুক্ত হয়ে গেছে। কেননা আগে সে কিন্তু মোটামুটি নিউট্রাল ছিল, যেহেতু কপার সালফেট ঠিকঠাক মতো কাজ করতো। বাট এই মুহূর্তে Cu2+ এটা দ্রবণ থেকে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং এরা জাস্ট এই কপার পাতে গিয়ে ধাতুতে কনভার্ট হচ্ছে, কপার ধাতুতে। তার মানে আমাদের এই দ্রবণটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জযুক্ত হয়ে যাচ্ছে। আবার কপার পাতের মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল, দ্যাট মিনস 2টা করে যে ইলেকট্রনগুলো ছিল, এগুলো পরবর্তীতে কিন্তু Cu2+ এর সাথে যুক্ত হয়ে কপার ধাতুতে কনভার্ট হয়। তার মানে আমাদের এই কপারের যে পার্টটা আছে এটা আস্তে আস্তে ধনাত্মক হয়ে যাচ্ছে। মানে সিম্পল ঘটনা, দ্রবণে থাকে Cu2+, এটা জাস্ট কপার পাতে চলে গেল, তার মানে কপার পার্টটা হয়ে গেল পজিটিভ চার্জযুক্ত এবং দ্রবণ হয়ে গেল আমাদের নেগেটিভ চার্জযুক্ত। তাহলে দেখো তো এটা আসলে কিসের ঘটনা, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে ইলেকট্রনটা গ্রহণ করা হচ্ছে। আর ইলেকট্রন যেখানে গ্রহণ করা হবে সেই পদ্ধতিটাকে আমরা কি বলি, অবশ্যই বিজারণ বলি। এবং একটা সময় পর হয় কি, এই যে আমাদের দ্রবণের মধ্যে আমি দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ, আবার কপারের পাত যেটা সেখানে দেখতে পাচ্ছি পজিটিভ চার্জ, এরা যখন পাশাপাশি অবস্থান করবে অবশ্যই তাদের মাঝে একটা বিভব তৈরি হবে বা বলা যায় পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, যেটাকে আমরা বিজারণ বিভব বলে থাকি। তার মানে আমরা বুঝতে পারলাম যখন আমরা কপার এবং কপার সালফেট নিয়ে কাজ করব তখন যে ঘটনা ঘটবে, মানে যেই পটেনশিয়াল বা বিভব তৈরি হবে তড়িৎদ্বার এবং দ্রবণের মাঝে, সেটাকে আমরা বলছি বিজারণ বিভব। আর জিঙ্ক এবং জিঙ্ক সালফেট নিয়ে যদি আমি কাজ করি তাহলে যে বিভবটা তৈরি হবে সেটা হচ্ছে জারণ বিভব। এবং এই বিজারণ বিভবের ক্ষেত্রে আমরা যে ইউনিটটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ভোল্ট ইউনিট। তো এই যে এখানে পাশাপাশি 2টা তড়িৎদ্বার বিভব তৈরি হলো, এখন তো এদের পরিচয় জানতে হবে যে কোনটা ক্যাথোড তড়িৎদ্বার, কোনটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার। তোমরা জানো যে সবসময় অ্যানোডে যেটা ঘটে সেটা হচ্ছে জারণ ঘটে। তার মানে আমি যদি বলি প্রথম যে কেসটা আমরা দেখেছিলাম সেটা আসলে যে তড়িৎদ্বারে হয়েছিল সেটাকে আমরা অ্যানোড বলবো, কেননা অ্যানোডে জারণ ঘটে। তার মানে অ্যানোডের যে বিভব সেটাকে আমরা জারণ বিভব বলতে পারি। এবং তোমরা এটাও জানো যে ক্যাথোডে বিজারণ ঘটে। তার মানে আমরা এখানে দ্বিতীয় যে কেসটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই ক্যাথোডের কেস এবং ক্যাথোডে কেবলমাত্র বিজারণ ঘটবে। তাহলে এটাও স্পষ্ট, বিজারণ বিভবটার উপস্থিতি শুধুমাত্র ক্যাথোডের মধ্যে পাওয়া যাবে। এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলতে হবে, সেটা হচ্ছে এই যে জারণ বিভব এবং বিজারণ বিভব এরা কিন্তু স্পেসিফিক কিছু জিনিসের উপর নির্ভর করে। যেমন তুমি যদি এখানে জিঙ্কের বদলে কপার দাও, ঘটনাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখানে তড়িৎদ্বারের যে প্রকৃতি বা তড়িৎদ্বারের যে ধাতু আছে ওই ধাতুর প্রকৃতির উপর আমাদের এই জারণ বিজারণ বিভবগুলো নির্ভর করে। আবার ধাতুর সক্রিয়তার উপরও নির্ভর করে, যেমন জিঙ্কের অবস্থান, কপারের অবস্থান, এদের কিন্তু আলাদা আলাদা অবস্থান আছে ধাতুর সক্রিয়তা সিরিজে। তাহলে ওদের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের এই জারণ বিভব এবং বিজারণ বিভবটা নির্ভর করে। একই সাথে এই যে দ্রবণটা দেখতে পাচ্ছি, আমাদের দ্রবণে Zn2+ আয়ন আছে, আবার Cu2+ আয়ন আছে। এই আয়নের ঘনমাত্রার উপরও জারণ বিভব এবং বিজারণ বিভবগুলো নির্ভর করে। এবং ফাইনালি আমরা যদি দ্রবণের তাপমাত্রা নিয়ে জানি, ধরা যাক একটা দ্রবণ কোনো একটা সময় 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, কোনো একটা সময় 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। তো 2টা আলাদা আলাদা তাপমাত্রা থাকা অবস্থায় কিন্তু আমাদের জারণ বিভব এবং বিজারণ বিভবের তারতম্য ঘটবে। তার মানে এই যে এই 3-4টা বিষয় আমি বললাম, এগুলোর উপর আসলে বেসিক্যালি জারণ বিভব এবং বিজারণ বিভবটা নির্ভর করে। আর আমাদের এই টপিকের মেইন যে থিমটা ছিল সেটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার কীভাবে চেনা যাবে এবং অ্যানোড তড়িৎদ্বার কীভাবে চেনা যাবে সেটা আমরা দেখলাম। যে সমস্ত তড়িৎদ্বার ইলেকট্রনগুলোকে ছেড়ে দেয় তারাই হচ্ছে কি জারণ তড়িৎদ্বার বা অ্যানোড, এবং যেগুলো হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করতে পারে সেগুলো হচ্ছে কি বিজারণ বা ক্যাথোড। তারপরে এখানে আরেকটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা ধাতু সক্রিয়তা সিরিজে দেখেছিলাম কিছু ধাতু হচ্ছে অনেক বেশি সক্রিয়, কিছু ধাতু হচ্ছে অনেক কম সক্রিয়। তো যে সমস্ত ধাতুগুলো বেশি সক্রিয় তাদেরকে নিয়ে আমরা মোটামুটি অ্যানোড তৈরি করি। দ্যাট মিনস এখানে জিঙ্কের অবস্থান কিন্তু ধাতু সক্রিয়তা সিরিজে কপারের চেয়ে অনেক উপরে। তার মানে জিঙ্ক হচ্ছে কি অনেক সুপার অ্যাক্টিভ মৌল। তাহলে আমি এখানে লিখতে পারি জিঙ্ক হচ্ছে মোটামুটি অ্যাক্টিভ মৌল। বাট কপারের কথা যদি লিখি তাহলে সেটা হচ্ছে লেস অ্যাক্টিভ মৌল, মানে কম সক্রিয়। এই জন্য আমরা কপারকে ক্যাথোড হিসেবে ইউজ করেছি। এবং যে ধাতুটা বেশি সক্রিয় তার ক্ষয় হওয়ার ক্ষমতাটাও তত বেশি। তুমি দেখতে পাচ্ছ জিঙ্ক কিন্তু এখানে 2টি ইলেকট্রন হারিয়ে দ্রবণে Zn2+ হিসেবে চলে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এখানে জিঙ্কটা ক্ষয় হচ্ছে, তাই না? তার মানে যে ধাতু বেশি সক্রিয় সেটা কিন্তু ক্ষয় হয় ভালো। আবার যে ধাতুটা হচ্ছে কম সক্রিয় সে কিন্তু ক্ষয় হয় না, সে হচ্ছে তার শরীরে অন্যান্য জিনিস জমায়। তার মানে এটা
ক্ষয় হতে চায় না বা ক্ষয় হয় না। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ দ্রবণ থেকে Cu2+ গিয়ে গিয়ে আমাদের এখানে কপারের সাথে যুক্ত হচ্ছে, তার মানে কপারটা কিন্তু এখানে ক্ষয় হচ্ছে না। তাই সবসময় মনে রাখবে যেটা বেশি অ্যাক্টিভ বা যে ধাতুর অবস্থান ধাতুর সক্রিয়তা সিরিজের উপরের দিকে সেটাকে আমরা অ্যানোড হিসেবে কাজে লাগাই এবং সেক্ষেত্রে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়। আর যেটার অবস্থান হচ্ছে নিচের দিকে ধাতুর সক্রিয়তা সিরিজে সেটা হচ্ছে লেস অ্যাক্টিভ বা কম সক্রিয় এবং সেটা কিন্তু তেমন একটা ক্ষয় হয় না, এই জন্য আমরা সেটাকে ক্যাথোড হিসেবে ইউজ করে থাকি। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আজকের মেইন টপিকটা, দ্যাট মিনস তড়িৎদ্বার এবং তড়িৎ কোষ লেখার যে নিয়মটা সেটা। তার আগে চলো আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষ দেখে ফেলি, যেখানে আমরা কি করেছি, জাস্ট একটা ব্যাটারির মাধ্যমে দুটো তড়িৎ বিশ্লেষ্য পাত্রকে যুক্ত করেছি। তো আমি ধরে নিলাম এখানে হচ্ছে আমরা 5 ভোল্ট পরিমাণ দিয়েছি, 5 লিখলাম আমরা। তো এই যে এখানে ভোল্ট মিটার হবে না, আসলে এটা আসলে সরাসরি একটা ব্যাটারি হবে। যাই হোক, সমস্যা নেই, তোমরা জানো যে এখানে আমরা কি ইউজ করি, জাস্ট একটা তড়িৎ সোর্স ইউজ করি না, আমরা এখানে তড়িৎ সোর্স ইউজ করি না, আমরা এখানে কোনো একটা এমন একটা ডিভাইস ইউজ করি যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো যেহেতু এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ, তার মানে আমাদের এই দুটো কোষ কী করবে, রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পর তারা তড়িৎ শক্তি তৈরি করবে। এবং এই তড়িৎ শক্তিটা আমরা মাপবো কী দিয়ে, ভোল্ট মিটার দিয়ে মাপতে পারি, গ্যালভানোমিটার দিয়ে দেখতে পারি, অথবা অ্যামিটার দিয়ে দেখতে পারি। তো এটা আসলে ব্যাটারি হবে না, আমি একটু মিস্টেক করেছিলাম। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি দুইটা পাত্র বসানো আছে। প্রথম পাত্রটা কি নির্দেশ করে, জিঙ্ক সালফেট দ্রবণকে নির্দেশ করে, যার মধ্যে জিঙ্কের একটা পাত ডোবানো, এবং দ্বিতীয় পাত্রটা হচ্ছে কপার সালফেট দ্রবণ নির্দেশ করে, যেখানে একটা কপারের পাত ডোবানো। তো আমরা যেটা ট্রাই করবো এখন সেটা হচ্ছে কিভাবে আমরা এই যে এখানে জিঙ্কের একটা তড়িৎদ্বার দেখতে পাচ্ছি বা কপারের তড়িৎদ্বার দেখতে পাচ্ছি, এগুলোকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, সেটা দেখব। এবং একই সাথে এখানে একটা তড়িৎ কোষও দেখতে পাচ্ছি, দ্যাট মিনস তড়িৎ রাসায়নিক কোষ, সেটাকে টোটালি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটার কিছু নিয়ম জানবো। তার আগে তোমরা জানো যে একদম প্রথম পাত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে জিঙ্কের পাত পরবর্তীতে কী করে, দ্রবণের মধ্যে Zn2+ আয়ন দিয়ে দেয়, যেহেতু জিঙ্ক সালফেট দ্রবণ রয়েছে এখানে, এবং সেই ক্ষেত্রে আমাদের জিঙ্কের পাতটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হয়ে যায়, দ্রবণ হয়ে যায় তখন আমাদের পজিটিভ চার্জযুক্ত, তাই না? এবং কপারের পাত্রে থেকে উল্টো ঘটনা ঘটে, যেহেতু কপার হচ্ছে কম সক্রিয় ধাতু, তাই দ্রবণ থেকে সরাসরি কপার 2+ আয়ন সেটা চলে যায় হচ্ছে কপারের এই পাতের মধ্যে, ফলে দ্রবণটা আস্তে আস্তে হয়ে যায় হচ্ছে নেগেটিভ, এবং কপারের যে পাতটা আছে সেটা আস্তে আস্তে হয়ে যায় হচ্ছে পজিটিভ। তো এই যে দুটো বিপরীত ঘটনা ঘটার জন্য আমরা প্রথম পাত্রের যে ঘটনাটা সেটাকে বলে থাকি জারণের ঘটনা, দ্যাট মিনস জারণ বিক্রিয়া ঘটে। আর দ্বিতীয় পাত্রের যে ঘটনাটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে বিজারণের ঘটনা। কেননা জারণের ঘটনাতে কী হয়, ইলেকট্রনটা ছেড়ে দেয়, দ্যাট মিনস এখানে জিঙ্কের পাত ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আর দ্বিতীয় পাত্রে হচ্ছে বিজারণের ঘটনা, তার মানে একই সাথে এখানে কিন্তু জারণও ঘটছে আবার বিজারণও ঘটছে। তারপর পাশাপাশি আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় লবণ সেতু বা সল্ট ব্রিজ। এবং এই যে এখানে সল্ট ব্রিজটা দেখতে পাচ্ছি, ওর কাজ হচ্ছে টোটালি ব্যালেন্স তৈরি করা, যাতে আমাদের এখানে বিদ্যুৎ প্রবাহটা সবসময় কন্টিনিউ থাকে। এবং আমি ধরে নিলাম আমাদের এখানে 1.5 ভোল্ট পরিমাণ কিছু ভোল্টেজ তৈরি হলো বা বিদ্যুৎ তৈরি হলো। এখন আমরা দেখব যে কীভাবে কোন নিয়মে এগুলোকে লিখতে হয়। তো তুমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে আমাদের জারণ বিক্রিয়া ঘটছে, এই টোটাল ঘটনাটাকে বলা হয় জারণের ঘটনা। কিভাবে, যেমন Zn একদম প্রথমে ভালো ছিল, সে সলিড হিসেবে ছিল, পরবর্তীতে সে 2টি ইলেকট্রন হারিয়ে ফেলেছে এবং ফাইনালি সে Zn2+ কনভার্ট হয়েছে। তার মানে এইটা একটা বিক্রিয়া, যেটা হচ্ছে জারণ বিক্রিয়া। এবং আমি দ্বিতীয় পাত্রে দেখতে পাচ্ছি কি, কপার দ্রবণে ছিল 2+ আয়ন হিসেবে, সে যখন কপার তড়িৎদ্বারের কাছে যাবে তখন সে সেখানে গিয়ে 2টি ইলেকট্রনকে রিসিভ করবে বা গ্রহণ করবে, এবং ফাইনালি সে কপার ধাতুতে কনভার্ট হবে। এবং এই যে এখানে কপারটা অ্যানোড হিসেবে কাজ করে, এবং এই অ্যানোডটা কপার হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। এই ক্যাথোডটা পুরোপুরি কি হবে, মানে পুরু হতে থাকবে কপার ধাতু জমা হয়ে হয়ে, আর এখানে যে অ্যানোডটা রয়েছে এই অ্যানোডটা হচ্ছে ক্ষয় হতে থাকবে, জিঙ্ক ধাতুগুলো মানে ক্ষয় হবে। কেননা আমরা জানি অ্যানোডে হচ্ছে জারণ ঘটে, ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে, এই জন্য জিঙ্কের ধাতুটা হচ্ছে এখানে অ্যানোড, এবং কপারের যে ধাতুর ইলেকট্রোডটা আছে সেটা হচ্ছে ক্যাথোড। তো এই যে এখানে আমরা টোটাল সেল বা কোষটাকে দেখতে পাচ্ছি তড়িৎ রাসায়নিক কোষের, সেখানে এই অর্ধেক অংশটাকে আমরা জারণ বলছি, এবং এটাকে একটা ভালো নামে ডাকা হয়, সেটাকে বলা হয় জারণ অর্ধবিক্রিয়া। দেখো আমি এখানে কিন্তু একটা বিক্রিয়া লিখেছি, এটা কিন্তু টোটাল কোষের বা সেলের বিক্রিয়া না, জাস্ট অর্ধেক অংশের বিক্রিয়া, এই জন্য এটার নাম হয় হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। একইভাবে নিচে আমি যতটুকু অংশ লিখেছি এটার নামও সেম, দ্যাট মিনস এটার নাম হয়ে যাবে বিজারণ অর্ধবিক্রিয়া। এবং এই যে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া, এদেরকে আমি যদি একত্রিত করে একটা বিক্রিয়া লিখতে চাই, সেটাই হবে আমাদের কোষ বিক্রিয়া। তো আমরা আগে 3টে জিনিস ভালোভাবে দেখি, তারপর আমরা
কিভাবে প্রকাশ করতে হয় সেগুলো দেখব। তাহলে আমরা প্রথম দুটো জিনিস দেখে ফেললাম, জারণ অধ্যবিক্রিয়া কী, বিজারণ অধ্যবিক্রিয়া কী। এবার আমরা কোষ বিক্রিয়াটা দেখব। কোষ বিক্রিয়া একদম ইজি, তুমি জাস্ট এই দুটো ইকুয়েশনকে যোগ করে দিবে এবং খেয়াল রাখতে হবে যাতে ইলেকট্রনের সংখ্যা সেম থাকে। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা ইলেকট্রন প্রথম বিক্রিয়া এবং এখানে আমাদের দ্বিতীয় বিক্রিয়া দুইটা ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের সংখ্যা নিয়ে আমাদের কোনো হেরফের হয়নি। যদি আমাদের ইলেকট্রনের সংখ্যা হেরফের হতো আমরা কিন্তু বিভিন্ন রকম সংখ্যা ওই ইকুয়েশনের সাথে গুণ করে ইলেকট্রন সংখ্যাটাকে সমতা করে দিতাম। তার মানে তুমি যখন একটা কোষ বিক্রিয়া লিখবে, দ্যাট মিনস আমরা এখানে যে বিক্রিয়াটা লিখব ওর নাম হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। এবং এই কোষ বিক্রিয়া লেখার আগে অবশ্যই নিশ্চিত করতে হবে তোমার দুইটা অর্ধকোষ বিক্রিয়াতে ইলেকট্রনের সংখ্যা সমান থাকতে হবে বা ব্যালেন্স থাকতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 2 ইলেকট্রন কাটা যাবে এবং আলটিমেটলি যেটা অ্যান্সার হিসেবে থাকবে সেটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে Zn, তারপর হচ্ছে Cu2+, এবং পরবর্তীতে থাকবে এখানে Zn2+, তারপর এটা হয়ে যাবে Cu। তাহলে এখানে এই কোষ বিক্রিয়া থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিক্রিয়ার আগে যেটা ছিল আমাদের জিঙ্ক ধাতু হিসেবে সেটা বিক্রিয়ার পর Zn2+ হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে জারণ ঘটেছে। আবার যেটা বিক্রিয়ার আগে দ্রবণে Cu2+ হিসেবে ছিল সেটা এখন Cu বা কপার, সলিড কপারে কনভার্ট হয়েছে, তার মানে এখানে বিজারণ ঘটেছে। তার মানে জিঙ্ক এখানে সলিড ছিল আর এখানেও কপারটা হচ্ছে সলিড হিসেবে ব্যাক করবে। এখন মেইন কাহিনীতে আসি, আমরা কিভাবে একটা তড়িৎদ্বারকে রিপ্রেজেন্ট করব। যেমন তুমি প্রথমে দেখতে পাচ্ছ জিঙ্কের তড়িৎদ্বার, তাহলে দেখো তো এটাকে রিপ্রেজেন্ট করার কতগুলো নিয়ম আছে। আমি নিয়মগুলোকে ধাপে ধাপে বলবো না, আমি জাস্ট লিখতে থাকবো, লেখার সাথে সাথে তোমরা নিয়মগুলোকে বুঝে যাবে। তো তুমি যদি প্রথমে জারণ অর্ধবিক্রিয়ার দিকে তাকাও, এটা যে পাত্রে ঘটবে সেটাই হচ্ছে কি জারণ অর্ধকোষ। তার মানে আমরা প্রথম যে পাত্রটাকে দেখতে পাচ্ছি এই পাত্রটার নাম হচ্ছে জারণ অর্ধকোষ। তাহলে এই নামটা তোমাকে মনে রাখতে হবে। আমি একটু ঠিকমতো লিখি, আমাদের প্রথম পাত্রটা হচ্ছে জারণ অর্ধকোষ, কেননা এখানে জারণ বিক্রিয়া ঘটছে এবং এটা টোটাল বিক্রিয়ার অর্ধাংশ। এবং দ্বিতীয় যে পাত্রটা দেখতে পাচ্ছি টোটাল পাত্রটাকে আমি বলবো বিজারণ অর্ধকোষ। এবং আমরা এখন ট্রাই করব এই জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষকে কিভাবে সিম্বলের আকারে বা সাংকেতিক চিহ্নের আকারে প্রকাশ করা হয়। জারণ অর্ধকোষের মেইন বৈশিষ্ট্যটা কী ছিল, এখানে জারণ বিক্রিয়া ঘটে, তাই না? এবং তুমি দেখতে পাচ্ছ এখানে জিঙ্কের পাত এবং দ্রবণ এদের মাঝে কিন্তু একটা বাউন্ডারি আছে। আমি যদি একটু মার্ক করে দিই, এই যে দেখো এখানে একটা বাউন্ডারি আছে এবং এই বাউন্ডারিটা কিসের বাউন্ডারি? অবশ্যই জিঙ্কের পাতের বাউন্ডারি। তার মানে জিঙ্কের পাত এবং দ্রবণ এদের মাঝে অবশ্যই একটা বাউন্ডারিকে আমরা কল্পনা করে নেব এবং ওই বাউন্ডারিটাকে আমরা এরকম একটা লম্বা দাগ টেনে প্রকাশ করব। তাহলে জারণ অর্ধকোষের মধ্যে প্রথমে জিঙ্ক কী হিসেবে ছিল? অবশ্যই জিঙ্ক 0 হিসেবে ছিল। দ্যাট মিন্স আমি যদি বলি জিঙ্কটা এখানে সলিড হিসেবে ছিল এবং পরবর্তীতে জিঙ্কটা কিসে কনভার্ট হয়েছে? অবশ্যই Zn2+ কনভার্ট হয়েছে এবং এদের মাঝে আমরা সেই দাগটাকে টেনে দেব এবং এই দাগটা আসলে আমাদের তড়িৎদ্বার এবং দ্রবণের মাঝে যেই বাউন্ডারি বা কি বলবো একটা মধ্যবর্তী পার্থক্য তৈরি করে লাইন যে আছে ওই লাইনকে নির্দেশ করে। তাহলে আমি এতটুকু জিনিস যে লিখলাম এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা প্রথমে Zn0 দিতে পারি অথবা শুধু Zn দিতে পারি, দাগ টানতে পারি এবং পরবর্তীতে আমি যেই দ্রবণের মধ্যে আমি জিঙ্কটাকে ডুবিয়ে রেখেছি সেই দ্রবণের নামটাও দিতে পারি, দ্যাট মিন্স জিঙ্ক সালফেট। এবং এটা হচ্ছে আমাদের একটা প্রকাশ এবং এটাকে আমরা কী হিসেবে চিনব? এটাকে আমরা জারণ অর্ধকোষ হিসেবে চিনব। তার মানে আমরা এই যে এখানে ছোট্ট করে লিখেছি জারণ অর্ধকোষ, এটারই রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। এখন আমি আরেকটু জিনিস তৈরি করি, মানে এটার সাথে যুক্ত করি। আমি এখানে একটা সিম্বল দিয়ে দিচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের কথার কথা A নম্বর নিয়ম। আমরা যখন জারণ অর্ধকোষ এভাবে লিখতে পারছি তার মানে আরও অনেকভাবে লিখতে পারবো, আমি সেগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। আমরা চাইলে এই যে এখানে দ্রবণটা দেখতে পাচ্ছি না, দ্রবণের অবস্থাটা কি সেটাও বলে দিতে পারি। আমি ধরলাম এটা হচ্ছে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ, সেটা আমি এখানে লিখতে পারি। অথবা আমাদের দ্রবণের যে ঘনমাত্রাটা আছে আমি চাইলে সেই ঘনমাত্রাটাকেও লিখতে পারি। দ্যাট মিন্স তুমি যেহেতু Zn2+ অথবা বলা যায় ZnS উপর দ্রবণ নিয়ে কাজ করছো, এই দ্রবণের ঘনমাত্রা আমি ধরে নিলাম 1 মোলার। তো তুমি চাইলে এখানে 1 মোলার কথাটা এভাবে লিখে রাখতে পারো এবং Zn যে অবস্থাটা দ্যাট মিন্স সে ছিল সলিড, এই অবস্থাটা তুমি এখানে ইচ্ছে করলে লিখে রাখতে পারো। তার মানে আমরা চাইলে এরকম 3টা ওয়েতে জারণ অর্ধকোষকে প্রকাশ করতে পারি, যেখানে অবশ্যই প্রথমে থাকবে হচ্ছে সেই ধাতুটা যেটা এখনও ক্ষয় হয়নি, আর পরবর্তীতে থাকবে কি ওই ধাতুটা ক্ষয় হওয়ার পর বা দ্রবণে কী অবস্থায় সে আছে সেটার প্রকাশ।
এবং মজার বিষয় হচ্ছে আমরা এটাকে আরও একভাবে প্রকাশ করতে পারি। তুমি মাঝখানে চাইলে এই লম্বা দাগটা আছে এটা নাও দিতে পারো। দ্যাট মিনস আমি যদি দেখাই জিং লম্বা দাগ, এটা না দিয়ে আমরা একটা কমা দিতে পারি, তারপর Zn2+ দিতে পারি। আর তুমি ওর সাথে চাইলে ওর সাথে চাইলে অ্যাকুয়াসও দিতে পারো অথবা 1 মোলার যে কোনো ঘনমাত্রার ইউনিট দিতে পারো। তার মানে তুমি মোটামুটি এই 3-4 ভাবে প্রকাশ করতে পারো জারণ অধ্যকোষকে। বাট মনে রাখতে হবে প্রথমে অবশ্যই আমাদের সেই ধাতুর ফুল ফর্মটা থাকবে, দ্যাট মিনস সলিড ফর্মটা থাকবে, তারপরে তার আয়নিক ফর্ম যেটা আছে সেটা থাকবে। তারপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে বিজারণ অধ্যকোষ লিখবো। এটা নিয়মটা একদমই সেম, দ্যাট মিনস আমরা আগে যে নিয়মটা লিখেছি এইমাত্র এটার উল্টোটা। দ্যাট মিনস তুমি এই জিনিসটাকে উল্টে দিবে ধরে। যেমন আমি যদি কপার সালফেটের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথমে ছিল সে কপার আয়ন হিসেবে, পরবর্তীতে সে কনভার্ট হয়েছে কপার ধাতু হিসেবে, তার মানে এখানে বিজারণ ঘটেছে। তো তুমি সেটাই লিখে দিবে। প্রথমে সে কপার 2+ হিসেবে ছিল, তুমি এখানে লিখতে পারো সে অ্যাকুয়াস হিসেবে ছিল অথবা 1 মোলার ছিল, আমি অ্যাকুয়াসে লিখলাম। পরবর্তীতে আবার এরকম একটা দাগ টানবে এবং তার ফাইনাল কন্ডিশন কি হয়েছে, সে কপার 0 আয়নে কনভার্ট হয়েছে বা সলিড কপারে কনভার্ট হয়েছে। তো এভাবে তুমি একটা উপায় লিখতে পারো, অথবা আমি যেটা দেখালাম সেভাবেও লিখতে পারো। দ্যাট মিনস তুমি প্রথমে দ্রবণের নামটাই লিখে ফেললে CuSO4, তারপর একটা লম্বা দাগ টানলে, তারপর তুমি সরাসরি Cu বা কপার লিখে ফেললে, যেটা আমাদের সলিড হিসেবে পেয়েছি। তারপর আরও অনেকভাবে লিখতে পারো, যেমন CuSO4 অথবা Cu2+ লিখতে পারো। এটা কত মোলার নিয়েছো, ধরা যাক 1 মোলার অথবা 0.5 মোলার নিয়েছো, সেই মোলার বা ঘনমাত্রাটা ব্র্যাকেটে দেখো, ভালো করে দেখো, ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। অর্থাৎ তুমি এখানে যেই কঠিন পদার্থ ইউজ করছো নাকি জলীয় দ্রবণ ইউজ করছো নাকি 1 মোলার ইউজ করছো, বা কি বলবো, মানে যে কোনো ঘটনা তুমি যদি এখানে প্রকাশ করো সেটাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে লেখা যাবে না। তারপর এখানে আমি দাগ টানবো এবং ফাইনালি আমরা এটাকে কপার সলিড হিসেবে পেয়েছি। তো এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এবং ফাইনাল আরেকটা ওয়ে হচ্ছে কি, তুমি মাঝখানে কমা দিতে পারো। দ্যাট মিনস তোমার প্রথমে ছিল Cu2+ অথবা CuSO4, তারপর কমা, তারপর হচ্ছে Cu, এবং এটা সলিড হিসেবে আছে। এখন তুমি যদি সলিড দিতে ভুলেও যাও কোনো সমস্যা নেই, যে কোনোভাবে তুমি প্রকাশ করতে পারো। তার মানে এখানে যেটা হচ্ছে ঐচ্ছিক মানে হচ্ছে কি, যেটা ইউজ করা ম্যান্ডেটরি না, সেগুলো হচ্ছে ব্র্যাকেটের অংশগুলো। দ্যাট মিনস আমি একটু ব্ল্যাক কালার মার্ক করে দিই। তুমি চাইলে এস দিতেও পারো, নাও দিতে পারো, সলিড। তারপর তুমি চাইলে এখানে অ্যাকুয়াস, এটা দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নেই। তুমি চাইলে এখানে 1 মোলার, এটা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং তুমি চাইলে এখানে, হ্যাঁ, এই কয়টাই তো। তার মানে ব্র্যাকেটের যে অংশগুলো আছে অ্যাকুয়াস, সলিড, এগুলো দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। বাট মাস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে মাঝখানের এই লম্বা দাগটা। তারপর হচ্ছে তুমি এখানে কপার সালফেট ইউজ করেছো না জিঙ্ক সালফেট ইউজ করেছো সেটা, অথবা তুমি এখানে কতটুকু আয়ন ইউজ করেছো। দ্যাট মিনস কপার সালফেটে Cu2+ আছে, জিঙ্ক সালফেটে Zn2+ আছে। তো এই আয়নের সংখ্যাটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা এই যে এখানে দুটো দেখলাম, এই নম্বরটা হচ্ছে কি আমাদের জারণ অধ্যকোষকে নির্দেশ করে, এবং বি নম্বর যে বিক্রিয়াটা দেখলাম এটা আসলে বিজারণ অধ্যকোষকে নির্দেশ করে। এগুলো আসলে বিক্রিয়া না, এগুলো আসলে সেলফ রিপ্রেজেন্টেশন, মানে অধ্যকোষের যেই প্রকাশ সেটা। তো এ নম্বর হচ্ছে জারণ অধ্যকোষ, বি নম্বর হচ্ছে আমাদের বিজারণ অধ্যকোষ। এবার আরেকটা শর্টকাট জিনিস দেখাই। তোমরা অনেকগুলো বইতে দেখবে যে মাঝখানে যদি দাগটা টানা হয় সেটা আসলে এরকম খারাপভাবে না টেনে একদম একটা হেলানোভাবে টানা হয়, এটা দিলেও হবে। দ্যাট মিনস আমি তোমাদেরকে যে কোনো পদ্ধতিতে দেখাচ্ছি, আমি এখানে হেলানোভাবে দিচ্ছি, তুমি এইভাবে দেখালো কিন্তু তোমার হয়ে যাবে। তার মানে তুমি মাঝখানের এই দাগটা লম্বালম্বিভাবেও দিতে পারো, একদম ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করে, অথবা একটু হেলিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনোভাবে দিলে আমাদের এটা রিপ্রেজেন্ট করবে কি, যে ওই তড়িৎদ্বার এবং দ্রবণের মাঝে থাকা বাউন্ডারিটাকে। তারপর আমরা আরেকটা নিয়ম দেখব, সেটা দেখানোর আগে আমি একটু তোমাদেরকে ছোট্ট করে দেখাই। দেখো, আমরা যখন জারণ অধ্যকোষ লিখেছিলাম তখন আমাদের এই যে মাঝখানে যে দাগটা আছে, দ্যাট মিনস সেপারেট করা লাইন, এর আগের অবস্থাটা কি ছিল, অবশ্যই সলিড ছিল বা কঠিন ছিল। তুমি দেখো আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আগের অবস্থাটা ছিল হচ্ছে সলিড বা কঠিন। আবার বিজারণ অধ্যকোষে লাস্টের যে পার্টটা আছে সেটা আবার ছিল কি, সলিড বা কঠিন। এই যে আমি দাগ টেনে দিচ্ছি, এরা প্রত্যেকেই কি ছিল, সলিড বা কঠিন ছিল। এখন জারণ অধ্যকোষে যদি আমাদের এই যে আগের অবস্থাটা সলিড না থেকে বা কঠিন না থেকে অন্য কোনো কিছু থাকে তখন কি ঘটবে, অথবা বিজারণ অধ্যকোষে যদি আমাদের এই দাগ টানার পরের জায়গাটা যদি সলিড না থেকে অন্য কিছু থাকে তখন কি ঘটবে। অন্য কিছু বলতে আমি গ্যাস বলতে পারি, তরল বলতে পারি, বা কোনো একটা আয়নের কথা বলতে পারি। তখন আমাদের নিয়মটা কিন্তু একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে, ধরো এটা হচ্ছে আমরা এখন সি নম্বর নিয়মটা লিখছি। নিয়মটা এরকম যে প্রথমে তুমি ধরো তোমার কাছে, প্রথমে আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, কিসের উদাহরণ দিব, ধরো তোমার কাছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে, কথার কথা, তাহলে তোমার কাছে জাস্ট একটা পরমাণু হাইড্রোজেন গ্যাস আছে, দ্যাট মিনস H2 আছে। তার মানে কি এটা অবশ্যই একটা গ্যাস, তাই না? এটা কিন্তু সলিড না। এবং পরবর্তীতে হলো কি,
তুমি এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করলে, তার মানে বলা যায় তুমি এখানে একটা অর্ধকোষ বিক্রিয়া লিখে ফেললে। এক্ষেত্রে তোমার নিয়মটা কিন্তু এরকম হবে না, দ্যাট মিনস তুমি এখানে হুট করে সেটা লিখতে পারবে না। তাহলে নিয়মটা হচ্ছে এরকম যে আমি কথার কথা বলি, তোমরা যখন আগের স্লাইডে দেখতে পাচ্ছ জারণ অর্ধকোষ, তার মানে জারণ অর্ধকোষে কী ঘটে, প্রথম অংশে ঘটে হচ্ছে আমাদের সলিড থাকে, তারপরে একটা এরকম দাগ থাকে, তারপরের অংশে আমাদের এখানে আয়ন থাকে, আয়ন অথবা হচ্ছে আমাদের সলিউশন বা দ্রবণ থাকে, যে দ্রবণে আমরা বিক্রিয়াটা ঘটিয়েছিলাম, তাই না, এরকম থাকে আর কি। এবং এই যে এখানে সলিডের জায়গাটাতে যদি কখনো গ্যাস চলে আসে অথবা কোনো আয়ন চলে আসে অথবা কি বলবো, যদি কোনো তরল চলে আসে, রাইট, লিকুইড যদি চলে আসে, তখন কিন্তু তোমার জারণ অর্ধকোষে ঠিক আগে এখানে একটা কমা দিতে হবে এবং তুমি যে তড়িৎদ্বারের মধ্যে এটাকে মানে বিক্রিয়াটা ঘটাবে সে তড়িৎদ্বারের সংকেতটা লিখতে হবে। দ্যাট মিনস ওই তড়িৎদ্বারটা যেই মৌলিক পদার্থে তৈরি সেই মৌলিক পদার্থের জাস্ট সংকেতটা লিখতে হবে, মানে প্রতীক লিখতে হবে, নট সংকেত, আসলে প্রতীক লিখতে হবে। তো এটা তোমাকে মেনটেন করতে হবে। তো এই ঘটনাটা কিসের জন্য, এই ঘটনাটা হচ্ছে তোমার জারণ অর্ধকোষের জন্য। তার মানে আমি একটু লিখে দিই, আমরা এক্সাম্পল দেখবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জারণ অর্ধকোষের জন্য। তার মানে বিজারণ অর্ধকোষের জন্য কি সেম ঘটনা। তাহলে আমি যদি বলি বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে কি হয়, আমরা প্রথমেই লিখে ফেলি কোনো একটা আয়নকে অথবা কোনো একটা দ্রবণকে, যেমন কপার সালফেট দ্রবণ ছিল, তারপর আমরা এরকম একটা দাগ টানি, সেটা এরকম লম্বা হতে পারে অথবা এরকম হেলানোভাবেও হতে পারে। তো এই দাগ টানার পর আমরা কি করি, ওই সলিড জিনিসটা লিখে, দ্যাট মিনস আমরা এখানে কপারের সলিড অবস্থাটা লিখেছি, যেমন আগের স্লাইডে দেখো বি নম্বর যে বিক্রিয়াটা ছিল, সেকেন্ড পার্টে আমরা লিখেছিলাম কি কপারের সলিড অংশ। কিন্তু এখানে যদি এটা সলিড না হয়ে অন্য কিছু হয়, অন্য কিছু মানে কি, এটা গ্যাস হতে পারে অথবা হচ্ছে এটা কোনো আয়ন হতে পারে অথবা এটা কোনো লিকুইড হতে পারে, তখন কিন্তু ভেজাল। তখন কিভাবে লিখতে হবে, তখন সিম্পলি তোমরা ওই জিনিসটার মানে সংকেত না প্রতীক লিখবে আর কি, তারপর হচ্ছে কমা দিবে, তারপরে তুমি যে তড়িৎদ্বারটা ইউজ করেছো সেটা যেই ধাতুর তৈরি সে ধাতুর প্রতীকটা লিখে ফেলবে। তার মানে জাস্ট অপোজিট ঘটনা, ওখানে আমরা কমা দিয়ে আগে লিখতাম, এখানে আমরা কমা দিয়ে পরে লিখেছি। তাহলে চলো আমরা এখন অনেকগুলো এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে ধরো তোমার কাছে লিকুইড মার্কারি আছে, মার্কারি মানে হচ্ছে কি পারদ, পারদ তো এমনি তো তরল ধাতু, তাই না। তো তুমি চাচ্ছ এই পারদটাকে কি করতে, জারণের মানে জারণ তড়িৎদ্বার হিসেবে ইউজ করতে। দ্যাট মিনস তোমার কাছে প্রথমে ছিল হচ্ছে পারদ এবং পারদটা সলিড হিসেবে নেই, সেটা একটা আয়ন হিসেবে আছে, না আয়ন না, পারদ হচ্ছে লিকুইড হিসেবে থাকে, আমি ব্র্যাকেটে লিকুইড দেখালাম। তারপরে তুমি এরকম একটা দাগ টানবে এবং তোমার এই পারদটা জাস্ট একটা ইলেকট্রন হারিয়ে ফেললো, হারিয়ে এসে পারদ প্লাস আয়ন তৈরি করলো, বা দ্রবণে তোমার পারদের একটা আয়ন মানে দ্রবণ আছে, সেখানে পারদটা হচ্ছে এইচজি প্লাস হিসেবে কাজ করলো এবং তুমি ধরে নাও এটা হচ্ছে তোমার 0.5 মোলার। তো দেখো আমি এখানে যে হিসাবটা করেছি বা যে সংখ্যাটা লিখেছি এটা কিন্তু হুবহু জারণ তড়িৎদ্বার বা জারণ অর্ধকোষের মতো, তাই না। প্রথমে আমরা লিখেছিলাম পারদের অবস্থান, জাস্ট এখানে একটা পার্থক্য, সেটা হচ্ছে আমরা এখানে সলিড দিইনি, আমরা এখানে একদম লিকুইড দিয়েছি বা তরল পদার্থ দিয়েছি। এক্ষেত্রে আমাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব হচ্ছে যেই তড়িৎদ্বারটা আমরা এখানে ইউজ করেছি সেটা প্রতীকটা আগে লেখা। তাহলে আমি কমা দিলাম, কমা দিয়ে আমি এখানে লিখলাম কি প্লাটিনাম, কেননা পারদ নিয়ে যখন কাজ করা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে প্লাটিনামের তড়িৎদ্বারটাকে ইউজ করা হয়। তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছো, যখন আমাদের এই অংশটা সলিড হবে না বা কঠিন পদার্থ হবে না এবং সেটা যদি গ্যাস হয় অথবা আয়ন হয় বা হচ্ছে কোনো তরল বা লিকুইড হয়, তখন আমরা কমা দিয়ে তার আগে জাস্ট তড়িৎদ্বারের অবস্থাটা লিখে ফেলবো। আমি আরও 2-3টা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি ধরলাম আমরা ফেরাস আয়ন থেকে ফেরিক আয়ন তৈরি করলাম, দ্যাট মিনস আমাদের প্রথমে Fe2+ রয়েছে, তার মানে এটা একটা আয়ন অবস্থা আছে, দ্রবণে কোনো একটা দ্রবণ অবস্থা আছে এবং আমি ধরলাম সেটা হচ্ছে ধরো 0.1 মোলার হিসেবে আছে দ্রবণে। পরবর্তীতে সেটা কি তৈরি করলো, সেটা একটা ইলেকট্রন ট্যাগ করে ফেরিক আয়ন তৈরি করলো, দ্যাট মিনস Fe3+ আয়ন তৈরি করলো এবং এই আয়নের ঘনমাত্রা তুমি ধরে নাও অন্যরকম, ধরো 0.5 মোলার, কথার কথা ধরে নিলাম। আচ্ছা 0.5 না ধরে 0.05 ধরি, কম ধরি। তো দেখো এখানেও কিন্তু আমাদের সেম ঘটনা ঘটছে, দ্যাট মিনস এটা একটা জারণ বিক্রিয়া, যেহেতু ইলেকট্রনটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু এখানে যেহেতু প্রথম অংশ আয়ন হিসেবে কাজ করছে, কোনো সলিড হিসেবে কাজ করেনি, তার মানে আমরা ওর আগে একটা কমা দিব, তারপর আমি লিখে দিব তার তড়িৎদ্বারটাকে। বেসিক্যালি প্লাটিনাম তড়িৎদ্বারটা খুবই বিখ্যাত এবং এটাকেই বেশিরভাগ সময় ইউজ করা হয়। তারপর আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট। ধরো তুমি এখানে কি করলে,
আমরা এখানে লিকুইড দেখলাম, তারপর হচ্ছে মোলার দেখলাম, তারপর আমরা আয়নও দেখেছি। আমরা এখন কি দেখব? আমরা এখন একটা গ্যাস দেখি। না গ্যাস না, গ্যাস দেখতে পারি, যেটা আমরা অলরেডি দেখেছি। ধরো আমি হাইড্রোজেন গ্যাসের কথা বললাম। তো হাইড্রোজেন গ্যাসটা H2 হিসেবে কাজ করে এবং এটা অবশ্যই একটা গ্যাস, তাই না? তুমি ধরে নাও এই গ্যাসটাকে তুমি এখন কনভার্ট করেছো, বা গ্যাস থেকে তুমি ইলেকট্রনটাকে সরিয়ে এটাকে H+ আয়নে কনভার্ট করেছো। তার মানে এখানেও কি জারণ বিক্রিয়া ঘটছে, এবং তুমি ধরো এখানে H+ যতটুকু পেয়েছো এটা হচ্ছে কথার কথা 1 মোলার ধরে নাও। তার মানে এখানে একটা হাইড্রোজেন থেকে, মানে দুইটা হাইড্রোজেন থেকে তার একটা হাইড্রোজেন আয়ন তৈরি হওয়া সম্ভব না। এই জন্য আমরা সমতা করার জন্য ½ H2 দিয়ে থাকি। এটা একটা সিম্পল ব্যাপার সমতা করার জন্য। তো যেহেতু আমাদের প্রথম অংশে গ্যাস মানে গ্যাস হিসেবে আছে, অবশ্যই আমরা এটাকে সেম কনসেপ্ট ইউজ করে লিখব। দ্যাট মিনস ওর আগে একটা কমা দিব, এবং এক্ষেত্রে আমাদের প্লাটিনাম তড়িৎদ্বারটা ইউজ করা হয়েছে। তার মানে তুমি যে সমস্ত ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কঠিন পদার্থ বাদে গ্যাস, আয়ন বা লিকুইড হিসেবে কাজ করবে প্রথম অংশটা, তার আগে আমরা এরকম কমা দিয়ে ওই তড়িৎদ্বারের প্রতীকটা লিখে দিব। এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তো এই গেল আমাদের একটা নিয়ম। আমরা এখন দ্বিতীয় নিয়মটা দেখি, মানে হচ্ছে সি এর ভেতরে দুইটা নিয়ম আছে। আমরা প্রথম নিয়মটা দেখেছি, এবং এখানে যতগুলো নিয়ম দেখেছি এরা সবাই হচ্ছে কি জারণ অধ্যকোষের জন্য। দ্যাট মিনস আমি এখানে সিলেক্ট করে দিলাম, এরা সবাই হচ্ছে জারণ অধ্যকোষের মানে রিপ্রেজেন্টেশন। তারপর আমরা এখন বিজারণ অধ্যকোষের রিপ্রেজেন্টেশন দেখবো। দ্যাট মিনস আমাদের সেকেন্ড যে কনসেপ্টটা ছিল এখানে, এই যে এটা ছিল আমাদের বিজারণ অধ্যকোষের জন্য। আচ্ছা, পাশাপাশি লিখি অধ্যকোষ। তাহলে দেখো বিজারণ অধ্যকোষের ক্ষেত্রে কিভাবে কাজ করবে, একদম সিম্পল জিনিস। প্রথমে তো আমরা জানি যে দ্রবণটা থাকে, তাই না? দ্রবণের রিপ্রেজেন্টেশন থাকে। তো আমি একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন আমরা মার্কারি দ্রবণের কথা বলতে পারি। ধরো ভিন্ন কালারে আমি একটু দেখাই। Hg বা মার্কারি H+ মানে Hg+ হিসেবে দ্রবণে থাকে, এবং দ্রবণে যখন সেটা থাকবে সেটা অবশ্যই নির্দিষ্ট ঘনমাত্রা থাকতে পারে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেই ঘনমাত্রাটাকে কী করি, প্রকাশ করে থাকি। ধরো 0.1 মোলার। তারপরে আমরা এরকম একটা দাগ দিই, এবং এই দাগটা যে এরকম না, মানে এটা ইচ্ছা করলে তুমি এরকম বাঁকাভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি সোজাভাবে দিলাম। তো এরপর আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে বিজারণ হওয়ার পর কী ঘটনা ঘটে। দ্যাট মিনস সে তো ইলেকট্রন গ্রহণ করবে, তাই না, বিজারণ প্রক্রিয়াতে, এবং সে ইলেকট্রন গ্রহণ করার পর সে কিন্তু লিকুইডে কনভার্ট হবে। দ্যাট মিনস সরাসরি Hg লিকুইডে কনভার্ট হলো। তাহলে একটু চিন্তা করে দেখো, তো আমাদের দ্বিতীয় অংশ কিন্তু সলিড না বা কঠিন পদার্থ না, এখানে সরাসরি আমরা লিকুইড ইউজ করেছি। তার মানে নিয়মটা হচ্ছে কি, যদি এরকম কোনো ফর্মেট থাকে আমরা এখানে কমা দিব, তারপর যেই তড়িৎদ্বারটা ইউজ করেছি সেটা লিখব। এখানে আমরা প্লাটিনাম তড়িৎদ্বার ইউজ করেছি, তাই আমরা এটা লিখে দেবো। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি টিনের কথা বলি। টিন মানে হচ্ছে কি Sn4+। তো Sn4+ থেকে আমি চাচ্ছি Sn2+-এ কনভার্ট করতে। তুমি ধরো এটা হচ্ছে 0.1 মোলার, এবং এটা পরবর্তীতে কনভার্ট হয়েছে 0.1 মোলারে। দ্যাট মিনস Sn2+-এ কনভার্ট হয়েছে ইলেকট্রন গ্রহণ করে। তো এটা হচ্ছে 0.1 মোলার। তার মানে প্রথম অংশ কি আমাদের আয়ন, দ্বিতীয় অংশ কি আয়ন। প্রথম অংশটা আয়ন থাকে, এটা তো কম্পালসারি থাকতেই হয়, তাই না, বিজারণ অধ্যকোষে। বাট দ্বিতীয় অংশটা আমাদের ছিল কি সলিড। বাট এখানে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় অংশটা টোটালি আয়নে কনভার্ট হয়ে গেছে, এবং মাঝখানে আমরা কী করি, একটা দাগ টানি। তুমি চাইলে এখানে কিন্তু কমাও দিতে পারো, তুমি চাইলে এখানে কিন্তু একটা কি বলবো হেলানো লাইনও টানতে পারি, এটা তোমার ইচ্ছা। তো আমি তোমাদের বোঝার জন্য একটা কমা দিলাম। দেখো আমরা কিন্তু আগের নিয়মে পড়েছিলাম যে আমরা কিন্তু চাইলে এই সমস্ত জায়গায় কমা ইউজ করতে পারি মাঝখানে থাকা দাগের পরিবর্তে। তো তাই যদি ইউজ করে থাকি, আমরা এখানে দেখতে পাচ্ছি সলিড আসেনি, এখানে দ্বিতীয় অংশটা টোটালি একটা আয়ন হিসেবে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কমা দিব আবার, এবং সে তড়িৎদ্বারের নামটা লিখে ফেলবো, মানে তড়িৎদ্বারটা যে ধাতুর তৈরি সে ধাতুর সংখ্যাটা লিখে ফেলবো। তাহলে এটা হচ্ছে কি খুবই ইজি একটা নিয়ম। এবং ফাইনাল আরেকটা এক্সাম্পল দিই তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য। সেটা হচ্ছে, ধরো আমি এখন ক্লোরিন গ্যাস নিয়ে কাজ করব। তুমি তো জানো যে আমি যদি বিজারণের কথা বলি, তাহলে এই বিজারণের ক্ষেত্রে সেটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে। তো তুমি ধরে নাও আমাদের এখানে একটা ক্লোরিন গ্যাস নিলাম আমি। তো ধরো এটা হচ্ছে আমার Cl2 গ্যাস, এবং এই গ্যাসটা পরবর্তীতে কনভার্ট হয়ে গেল Cl মানে Cl- আয়নে ইলেকট্রন গ্রহণ করে, এবং এই আয়নের ঘনমাত্রা ধরো 0.1 মোলার, কথার কথা। তার মানে এখানেও কি বিজারণ ঘটেছে, যেটা আগে ছিল ক্লোরিন গ্যাস হিসেবে বা নিউট্রাল হিসেবে ছিল, এটা এখন বিজারণ তৈরি করেছে। তার মানে এখানে ক্লোরিনটা গ্যাস হিসেবে ছিল, তাই না? তো আমরা আসলে ক্লোরিনটাকে এভাবে লিখতে পারি যে ½ Cl2 গ্যাস। এভাবে লিখলে কি হবে, একটা ক্লোরিন থেকে একটা ক্লোরিন আয়ন পাবো আমরা, অর্থাৎ এখানকার মতো। দ্যাট মিনস এখানে H2 থেকে আমরা যেরকম H+ আয়ন পেয়েছিলাম হাফ করে, একইভাবে এখানে সমতা করার জন্য Cl2 এবং হাফ করে দেবো, যাতে এখান থেকে শুধুমাত্র একটা আমরা Cl পাই। তো মাঝখানে আমরা কী করি, মাঝখানে এরকম একটা বাই ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এবং মানে বাই মানে হচ্ছে এরকম একটা চিহ্ন, ভাগ চিহ্নের মতো ইউজ করতে পারি। এবং এখানেও দেখতে পাচ্ছি আমাদের বিজারণ ঘটেছে, বাট বিজারণটা ঘটেছে একটু অন্যভাবে।
সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় অংশে যেটা পাচ্ছি সেটা কিন্তু সলিড না, সেটা আসলে একটা আয়ন হিসেবে আমরা পাচ্ছি। তো যেহেতু আয়ন হিসেবে পাচ্ছি, আমরা এখানে তড়িৎদ্বার বা ইলেকট্রোডের নামটা উল্লেখ করে দেবো। তো আমাদের তড়িৎদ্বারটা উল্লেখ করবো কমা দিয়ে, এবং সেটা হবে কি প্লাটিনাম। অর্থাৎ প্লাটিনাম খুবই বিখ্যাত একটা তড়িৎদ্বার, যেটাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন গ্যাস, আয়ন বা লিকুইড হিসেবে কাজ করি তখন ইউজ করি। তো আমরা এখানে যতগুলো এক্সাম্পল দেখলাম সবগুলো হচ্ছে কি আমাদের বিজারণ অর্ধকোষের এক্সাম্পল। তো তোমাদের যদি কখনো এরকম এক্সাম্পলগুলো চলে আসে, তাহলে তোমরা খুব সহজে ধরতে পারবে কোনটা জারণ অর্ধকোষ এবং কোনটা বিজারণ অর্ধকোষ। আচ্ছা, আমি এখানে একটু ভিন্ন করে দিই জিনিসগুলো। অর্থাৎ তুমি তো জানো যে এখানে মাঝখানে চাইলে কমাও ইউজ করতে পারি। আমরা জানি মাঝখানে আমরা চাইলে একটা কি বলবো, হেলানো যে লাইন আছে সেটাও ইউজ করতে পারি। তো আমি তিনভাবে দেখালাম যাতে তোমরা সব দিক দিয়েই বুঝতে পারো। তারপর আমরা ডি নম্বর নিয়মটা দেখি, তারপর 4 নম্বর নিয়মটা দেখি। সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি যাচ্ছ এখন, আমাদের আগের স্লাইডে দেখাচ্ছি যে আমরা কিন্তু অলরেডি জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষ লেখার সিস্টেমটা জানি। আমরা চাচ্ছি কি এখন টোটাল যে ইলেকট্রোকেমিক্যাল সেল আছে বা তড়িৎ রাসায়নিক কোষ আছে, এই টোটাল তড়িৎ রাসায়নিক কোষটাকে আমরা রিপ্রেজেন্ট করব বা প্রকাশ করব। সেটা কীভাবে করতে হবে, সেটার জন্য তোমরা একদম শুরুতে জারণ অর্ধকোষ লিখবে, তারপরে একটা দাগ টানবে, তারপরেও তোমরা বিজারণ অর্ধকোষ লিখবে। একটা দাগ না, আসলে দুইটা দাগ টানতে হয়। আমি একটু দেখে বিষয়টা কীরকম। বিষয়টা এরকম যে এখানে দুইটা সিস্টেম আছে। সিস্টেম দুইটা কি, আমরা যদি আগের ছবি দেখি তাহলে দেখো আমরা কিন্তু এই দুইটা তড়িৎ বিশ্লেষ্য যে পাত ছিল বা কি বলবো যে পাত্র ছিল, এদেরকে যুক্ত করেছি সল্ট ব্রিজ দিয়ে। এখন আমরা সল্ট ব্রিজ দিয়েও তাদেরকে যুক্ত করতে পারি, অথবা দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে একত্রে যুক্ত করতে পারি মাঝখানে একটা বাউন্ডারি বা দেয়াল দিয়ে, যেখানে আমাদের সছিদ্র দেয়াল থাকবে, দ্যাট মিনস ছোটো ছোটো ছিদ্রযুক্ত দেয়াল থাকবে। তো এই যে দুইটা কেস দেখলাম, এই দুইটা কেসের জন্য আলাদাভাবে আমরা এখন কোষ বিক্রিয়া লিখব। দ্যাট মিনস আমরা জারণ এবং বিজারণ অর্ধকোষ লিখেছি। আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে এই কোষ বিক্রিয়াকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় বা টোটাল একটা তড়িৎ রাসায়নিক কোষকে কীভাবে প্রকাশ করা হয় সেটার জন্য কনসেপ্ট দুইটা। একটা হচ্ছে আমরা প্রথমে সল্ট ব্রিজ ইউজ করে রিপ্রেজেন্টেশন করব, আরেকটা হচ্ছে সল্ট ব্রিজ ইউজ না করে করব। কখন সল্ট ব্রিজ ইউজ করা হয় না, যখন আমরা এই দুটো তড়িৎ বিশ্লেষকে পাশাপাশি রাখি এবং তাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দিই, এবং এই দেয়ালের মধ্যে অনেকগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। তো ওই কম্বিনেশনের জন্য আমরা আলাদাভাবে সেলকে বা তড়িৎ রাসায়নিক কোষকে রিপ্রেজেন্ট করব। তাহলে প্রথমে আমরা সল্ট ব্রিজ বা লবণ সেতুর মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তো যখন তোমাদের কাছে লবণ সেতু যুক্ত দুইটা এরকম পাত্র থাকবে এবং তারা যদি তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে কাজ করে, তাহলে প্রথম অংশে আমরা করব কি, জারণ অর্ধবিক্রিয়া লিখব। এটা হচ্ছে প্রথম কাহিনী। জারণ অর্ধবিক্রিয়া না, আমরা প্রথম অংশে জারণ অর্ধকোষকে রিপ্রেজেন্ট করব, তারপর মাঝখানে দুইটা এরকম লাইন টানব পাশাপাশি, তারপর অংশে আমরা লিখব হচ্ছে বিজারণ অর্ধকোষ। তো এই হচ্ছে আমাদের প্রথম নিয়মটা। তাহলে প্রথম নিয়ম অনুসারে আমরা যদি যে কোনো একটা কোষ বিক্রিয়াকে সংযুক্ত করি উপরের থেকে, তাহলে দেখো কি হয়। আমরা আগের স্লাইডের কোনো একটা বিক্রিয়াকে সংযুক্ত করি। তো আমি জিঙ্ক এবং কপারের যেই কাহিনীটা আছে সেটাকে সংযুক্ত করি। তাহলে জিঙ্ক অর্ধকোষ কীভাবে আমরা লিখতাম, প্রথমে আমরা জিঙ্ক Zn0 দিতাম এবং যেটা সলিড হিসেবে ছিল, তারপর এরকম একটা দাগ টানতাম আর কি, এবং তারপরে যেটা লিখতাম সেটা হচ্ছে জিঙ্ক সালফেটকে অথবা Zn2+ আয়নকে লিখতাম, এবং সেটা অ্যাকুয়াসও হতে পারতো অথবা কোনো একটা ঘনমাত্রার হতে পারতো, যাই হোক এইভাবে আমরা লিখতাম। তারপরে আমরা মাঝখানে কি করব, এই দুইটা দাগ টানবো। দাগ টানার পর পরবর্তীতে বিজারণ অর্ধকোষ লিখব। বিজারণ অর্ধকোষ দেখতে কীরকম ছিল, প্রথমে আমাদের ছিল হচ্ছে কপার সালফেট দ্রবণ বা কপার 2+ আয়ন, এবং আমি ধরে নিলাম কপার 2+ আয়ন এটা হচ্ছে অ্যাকুয়াস। তারপরে এরকম একটা দাগ টানবো এবং কপারের কি অবস্থা ছিল, ফাইনালি সলিড অবস্থা ছিল। তো এই জিনিসটা আমরা দিয়ে দিব। তো এই যে আমরা নিচে এখন টোটাল একটা অংশ লিখেছি বা রিপ্রেজেন্টেশন করেছি, এটাই হচ্ছে আমাদের আগের যে স্লাইড ছিল সেই স্লাইডের ছবির রিপ্রেজেন্টেশন। তার মানে তুমি যদি একটা পাত্র জিঙ্ক এবং জিঙ্ক সালফেট যুক্ত করো, আরেকটা পাত্র যদি কপার এবং কপার সালফেট যুক্ত করো, তাহলে টোটাল যে তড়িৎ রাসায়নিক কোষ তৈরি হবে সেটারই রিপ্রেজেন্টেশন বা প্রকাশ হচ্ছে আমাদের এই নিচের অংশটা, যেখানে আমাদের প্রথম অংশে অবশ্যই জারণ অর্ধকোষ বসবে, দ্বিতীয় অংশে আমাদের অবশ্যই বিজারণ অর্ধকোষ বসবে। এখন যদি আমাদের সল্ট ব্রিজ না থাকে তখন কি থাকবে, মাঝখানে অবশ্যই একটা দেয়াল থাকবে বা ওয়াল থাকবে, এবং ওয়ালের মধ্যে অনেক ছোটো ছোটো হোল বা ছিদ্রযুক্ত থাকবে, যেটা আমাদের লবণ সেতুর মতো কাজ করবে। তাহলে ওয়াল বা হোল যদি থাকে তখন আমাদের রিপ্রেজেন্টেশন হবে একই রকম, জাস্ট মাঝখানে এই যে দুইটা লাইন আছে ওর বদলে একটা লাইন বসবে। তো তখন আমাদের চেহারাটা কেমন হবে, তখন যদি আমি সেল রিপ্রেজেন্টেশনটা লিখি তাহলে আমি Zn দিতে পারি সলিড সরাসরি, তারপর হচ্ছে এখানে Zn2+ দিলাম,
আমি এখানে অ্যাকুয়াস আর 0.1 মোল রেগুলার লিখলাম না, মাঝখানে এরকম একটা লম্বা লাইন হবে। আমি লম্বা লাইনটা এইভাবে দেখাচ্ছি। তারপর এখানে আগের মতোই CuSO4 অথবা Cu2+ হবে, তারপর হচ্ছে Cu সলিডটা বসবে। তো একদমই সেম, জাস্ট মাঝখানে একটা লাইন আসবে। এবং তোমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু চাইলে এই যে মাঝখানে দেওয়া এই লাইনগুলো আছে এগুলোর বদলে কমাও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। অথবা মাঝখানে এই লাইনে মানে লাইনের বদলে কমা অথবা সরাসরি লম্বভাবে আমরা লাইন ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। বাট দেখতে সুন্দর দেখায় বলে আমরা কি করি, বেশিরভাগ বইতে আমি দেখেছি যে ওরা এই হেলানো লাইনটাকে ইউজ করে থাকে। তো এখন তোমাদেরকে আরেকটা ছোট্ট নিয়ম দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি একটু মিস্টেক করেছি, মানে হচ্ছে বলতে ভুলে গিয়েছিলাম যে সত্যিকার অর্থে যদি আমাদের এখানে C নম্বর নিয়মটা দিকে যদি তাকাও, এখানে গ্যাস অথবা আয়ন অথবা লিকুইড যদি ইউজ করা হয় সত্যিকার অর্থে, সেক্ষেত্রে আমরা যে প্রতীকটা বসাচ্ছি সেটা কিন্তু প্লাটিনাম। এবং এটা মোটামুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে যদি আমাদের C নম্বর কাহিনী ঘটে তাহলে অবশ্যই সেখানে প্লাটিনামকে ইউজ করতে হবে, কেননা প্লাটিনাম হচ্ছে একটা নিষ্ক্রিয় ধাতু এবং এই প্লাটিনাম ধাতুর তড়িৎদ্বারটাকে তখন আমরা ইউজ করব যদি আমাদের অ্যানোড কিংবা ক্যাথোড এরা গ্যাসীয় হয় বা কোনো আয়নযুক্ত হয় বা কোনো একটা লিকুইড হয়। তো এটা আমি জাস্ট একটু বলতে ভুলে গিয়েছিলাম। তোমরা এখানে যে প্রতীকটা ইউজ করবে এটা অল টাইম প্লাটিনাম হবে, অন্য কোনো কিছু হবে না, অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল। ওকে, তো এবার আরেকটা জিনিস বলি যে D নম্বর নিয়মে কিন্তু আমরা দেখেছিলাম প্রথম অংশ কি জারণ অধ্যকোষ, দ্বিতীয় অংশ কি বিজারণ অধ্যকোষ, তাই না? তোমরা যদি আগের স্লাইডের ছবির দিকে একটু তাকাও তাহলে দেখতে পাচ্ছ জারণ অধ্যকোষটা কিন্তু তৈরি হয়েছিল অ্যানোডের মাধ্যমে এবং বিজারণ অধ্যকোষটা কিন্তু তৈরি হয়েছিল ক্যাথোডের মাধ্যমে। তাহলে আমি যদি একটু অ্যাড করি যে আমাদের জারণ অধ্যকোষ বিষয়টা যেটা সেটা আসলে অ্যানোডকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই যে Zn0 বা Zn সলিড যেটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যানোড, তাই না? তার মানে আমি প্রথম অংশ বলতে পারি এখানে অ্যানোডকে বসাতে হয়, তারপর একটা এরকম দাগ টানতে হয়। পরের অংশ দেখো এটা কিন্তু অ্যানোডের দ্রবণ, তুমি যদি আগের ছবি খেয়াল করে দেখো আমাদের এই যে দ্রবণে জিঙ্ক সালফেটটা ছিল এটা কিন্তু অ্যানোডের পাত্রে থাকা দ্রবণ ছিল, তাহলে আমি বলতে পারি এটা আসলে আমাদের অ্যানোড সলিউশন। তো এই জায়গায় আমরা কী দিব, অ্যানোড সলিউশন। সলিউশন মানে হচ্ছে কি দ্রবণ, আমি বাংলা লিখি অ্যানোডের যে দ্রবণটা ছিল সেটাকে আমরা এখানে দিব। তারপর আমরা এইভাবে লবণ বীজ টানবো, টানার পর কী করবো খেয়াল করে এখানে কিন্তু এটা ক্যাথোডের সলিউশন, যেহেতু আগের স্লাইডে দেখতে পাচ্ছ কপারটা হচ্ছে ক্যাথোড, তাই আমরা এই জায়গাটা দেখতে পারি এটা হচ্ছে আমাদের ক্যাথোড সলিউশন বা ক্যাথোডের দ্রবণ আমরা লিখব। এবং তারপরে দেখো সরাসরি আমাদের ক্যাথোডটাকে এখানে বসানো হয়েছে, তার মানে কপার ধাতুটা হচ্ছে কি আমাদের এখানে ক্যাথোড। তো আমরা এরকম একটা দাগ টেনে সরাসরি ক্যাথোডের কথা বসিয়ে দেব। তার মানে এভাবেও কিন্তু আমরা চাইলে যেই কি বলবো টোটাল তড়িৎ রাসায়নিক কোষটা আছে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমাদের 2 নম্বর যে নিয়মটা ছিল এটা শুধুমাত্র তড়িৎ রাসায়নিক কোষ বা সরাসরি টোটাল একটা সেলকে প্রকাশ করা বোঝায়। তার মানে আমরা ABC পর্যন্ত যে 3টা নিয়ম দেখেছি এগুলো আসলে জারণ অধ্যকোষ এবং বিজারণ অধ্যকোষকে প্রকাশ করা বোঝানো হয়। আর D নম্বর লাস্ট যে নিয়মটা দেখেছি সেটা টোটাল একটা তড়িৎ রাসায়নিক কোষ বা সেলকে প্রকাশ করা বোঝায়। তো সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এই দুটো, আসলে এই দুটো নিয়ম সেম, তোমরা যে কোনো একটা মনে রাখলেই হবে। তো আমি এগুলো একটু মুছে ঠিক করে দিচ্ছি, এগুলো একটু দেখতে অন্যরকম দেখায়। তো যখন তুমি অ্যানোড, আচ্ছা আমি একটু এটাও মুছে দিই, একটু উপরে হবে এটা, অ্যানোড বাই অ্যানোড দ্রবণ ইউজ করবে, মাঝখানে আমাদের থাকবে এরকম লবণ সেতু, অথবা জারণ অধ্যকোষ বা বিজারণ অধ্যকোষ ইউজ করবে, তখনও মাঝখানে থাকবে কীরকম একটা লবণ সেতু। তারপর আমরা হাতে হাতে কয়েকটা এক্সারসাইজ দেখব এবং আমি তোমাদেরকে টোটালি একটা নতুন নিয়মে এক্সারসাইজগুলো শেখাবো। দ্যাট মিনস একদম রুট লেভেল থেকে এক্সারসাইজগুলো সলভ করা শেখাবো। তো দেখো তো তোমাদের মনে আছে কিনা আমরা যখন একদম প্রথম স্লাইডটা পড়েছিলাম তখন বলেছিলাম যে যেই ধাতুটা বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়, দ্যাট মিনস যেটা বেশি পরিমাণে কি বলবো সক্রিয়, সেটা হচ্ছে আমাদের অ্যানোড হিসেবে কাজ করে, এবং যে ধাতুটা হচ্ছে কম সক্রিয় সেটা কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করে। তার মানে আমরা যখন জারণ অধ্যকোষ এবং বিজারণ অধ্যকোষ পাশাপাশি দেখব তখন অবশ্যই প্রথম অংশটা হবে বেশি পরিমাণ অ্যাক্টিভ বা সক্রিয় ধাতুর, পরের অংশটা হবে কম পরিমাণ অ্যাক্টিভ বা নিষ্ক্রিয় ধাতুর। তাহলে চলো আমরা এই কিছু এক্সারসাইজের প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ দেখব, এবং এই সিরিজ থেকে আমরা ধরে ধরে অনেকগুলো প্রবলেম সলভ করব। আমাদের প্রবলেম সলভের বিষয় হচ্ছে কি আমরা জাস্ট 2টা ধাতু নিব এবং ওই 2টা ধাতুকে কাজে লাগিয়ে আমরা একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করব, এবং ওই তড়িৎ রাসায়নিক কোষের জারণ অধ্যকোষ রিপ্রেজেন্টেশন করব, বিজারণ অধ্যকোষ রিপ্রেজেন্টেশন করব, এবং ফাইনালি টোটাল কোষ রিপ্রেজেন্টেশন বা সেল রিপ্রেজেন্টেশন করব। পরবর্তীতে আমরা এটার বিক্রিয়াগুলো দেখব। তাহলে আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে নিকেল এবং সিলভার, এই দুজনকে নিয়ে দেখি। তাহলে দেখো আমি এখানে একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করব। আমাদের প্রথম তড়িৎ রাসায়নিক কোষটা হবে নিকেল এবং সিলভারকে নিয়ে। প্রথম কোশ্চেন আমাদের এখানে নিকেল এবং সিলভার কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে।
প্রথমে দেখি নিকেলের অবস্থান কোথায়। নিকেলটা মোটামুটি এই জায়গায় আছে, সিলভারটা আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আছে। তার মানে সিলভার হচ্ছে কম সক্রিয়, নিকেল হচ্ছে বেশি সক্রিয়। যেটা বেশি সক্রিয় থাকে আমি বলেছিলাম সেটাকে আমরা অ্যানোড হিসেবে কাজে লাগাবো, এবং যেটা কম সক্রিয় থাকে সেটাকে আমরা ক্যাথোড হিসেবে কাজে লাগাবো। এই ঘটনার উপর ভিত্তি করে আমরা এখন টোটাল একটা তড়িৎরাসায়নিক কোষ তৈরি করব। তো একটা টোটাল তড়িৎরাসায়নিক কোষ তৈরি করার জন্য আমরা কি করতে পারি, আমরা এদের মধ্যে প্রথমে জারণ অধ্যকোষ বিক্রিয়া দেখতে পারি এবং বিজারণ অধ্যকোষ বিক্রিয়া দেখতে পারি। এই বিক্রিয়াগুলো একদম সহজ। কিভাবে আমি তোমাদেরকে বলি। প্রথমে আমি যদি নিকেলের কথা বলি, নিকেলের টেন্ডেন্সি কি, নিকেল যেহেতু এখানে অ্যানোড হিসেবে কাজ করছে, তার মানে নিকেল কি ক্ষয় হয়ে যাবে। এবং নিকেল কিভাবে ক্ষয় হবে, সে আসলে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, একদম জিঙ্কের মতো ঘটনা আর কি। তারপরে সে হচ্ছে নিকেল 2+ আয়নে কনভার্ট হবে, অর্থাৎ এখানে নিকেল হচ্ছে তড়িৎদ্বার হিসেবে থাকবে, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে Ni2+ হিসেবে যাবে এবং ওই 2টা ইলেকট্রন তড়িৎদ্বারের মধ্যে রয়ে যাবে। তো টোটাল ঘটনাটাই কিন্তু জিঙ্কের মতো, তাই না? এবং এখানে কপার না, আসলে নিকেল হচ্ছে জিঙ্কের মতো কাজ করে, আর সিলভার কিসের মতো কাজ করবে, কপারের মতো কাজ করবে। সিলভারের কাহিনী কী হবে, সিলভারের কাহিনী হচ্ছে দ্রবণে যে সিলভারটা থাকবে সেটা অবশ্যই সিলভার প্লাস আয়ন হিসেবে থাকবে, কারণ সিলভারের থাকার সিস্টেমে হচ্ছে সে প্লাস হিসেবে থাকে। সে তো আর একটা ইলেকট্রন গ্রহণ করবে না, মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে না, সে হচ্ছে একটা ইলেকট্রনই গ্রহণ করবে সিলভার ইলেকট্রোড থেকে। পরবর্তীতে সে সিলভার ধাতু বা সলিডে কনভার্ট হবে। তার মানে এখানে নিকেল যেটা ছিল, এই নিকেলটা ছিল আমাদের সলিড বা ধাতুতে, আর এখানে সিলভারটাও কি সলিডে ছিল। এখন আমি বলি কোনটার নাম কি। প্রথমটার নাম অবশ্যই তুমি জানো, প্রথমটাকে আমরা বলি জারণ বিক্রিয়া, তাই না? এবং এই জারণ বিক্রিয়াটা কোথায় সম্পন্ন হয়েছে, অ্যানোডে হয়েছে। তার মানে এটা অ্যানোডের অর্ধকোষ বিক্রিয়া। তো আমি এটাকে বলতে পারি অ্যানোড অথবা জারণ অর্ধকোষ বিক্রিয়া। মানে আমি নামগুলো লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কোনটা আসলে কি। তো এটাই হচ্ছে আমাদের অর্ধকোষ বিক্রিয়া। এটা কিন্তু সেল রিপ্রেজেন্টেশন না বা অর্ধকোষ প্রকাশ না, জাস্ট এটা একটা বিক্রিয়া। এবং পরবর্তী যেটা ঘটেছে সেটা হচ্ছে ক্যাথোডে ঘটেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এখন দেখো, আমি যদি টোটাল কোষ বিক্রিয়া লিখতে চাই, দ্যাট মিনস আমরা এই পাশটাতে লিখে রাখছি কোষ বিক্রিয়া, তখন কি করতে হবে, অবশ্যই ইলেকট্রনের সংখ্যাকে সমতা করতে হবে, আর কোনো কিছুকে সমতা করতে হবে না। দ্যাট মিনস জারণ এবং বিজারণ যে দুটো বিক্রিয়া আমরা দেখলাম, এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রনের সমতা করলে তারপরে আমরা কোষ বিক্রিয়াটা লিখতে পাবো। তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে রাখছি, এটা হচ্ছে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়ার জন্য কী করতে হবে, দেখো এখানে একটাতে মধ্যে, মানে প্রথম ইকুয়েশনে 2টা ইলেকট্রন, দ্বিতীয় ইকুয়েশনে একটা ইলেকট্রন। তো আমি দ্বিতীয় ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে দিই উভয়পক্ষে, তাহলে আমাদের 2টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে উপরের 2টা ইলেকট্রন, নিচের 2টা ইলেকট্রন কাটা যাবে। আমাদের থাকবে হচ্ছে শুধুমাত্র নিকেল সলিড, তারপরে থাকবে হচ্ছে 2 Ag প্লাস আয়ন। এখন Ag প্লাস আয়নটা সিলভার নাইট্রেটও হতে পারে, সিলভার সালফেট হতে পারে, যা খুশি হতে পারে, ওটা আমাদের দেখার বিষয় না। তারপরে আমরা পরবর্তীতে পাচ্ছি এ পাশে নিকেল 2+ আয়ন। একইভাবে এখানে নিকেল 2+ আয়ন যেটা, সেটা নিকেল সালফেটও হতে পারে, নিকেল নাইট্রেটও হতে পারে। এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার কিছু নেই, তোমরা জাস্ট আয়ন নিয়ে কাজ করো। তাহলে এটা হচ্ছে নিকেল 2+ আয়ন এবং ওর সাথে হচ্ছে সিলভার সরাসরি সলিড হিসেবে রয়েছে। তো এই যে আমরা ফাইনাল যে বিক্রিয়াটা দেখলাম, এটা কিন্তু কোষ বিক্রিয়া। তাহলে আমরা একই সাথে জাস্ট 2টা ধাতুকে নিয়ে প্রথমে অ্যানোড এবং ক্যাথোড বানালাম অ্যাকর্ডিং টু সক্রিয়তা সিরিজ। তারপর তাদের থেকে অ্যানোড কোষ বিক্রিয়া লিখলাম, যে বিক্রিয়াটা ছিল আমাদের জারণ বিক্রিয়া। আমি একটু মার্ক করে রাখি, আমাদের এই বিক্রিয়াটা ছিল হচ্ছে কি বিক্রিয়া, অবশ্যই জারণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা ছিল আমাদের বিজারণ বিক্রিয়া। এবং তাদেরকে যুক্ত করে আমরা একসাথে এখানে কোষ বিক্রিয়া তৈরি করেছি। এবং আমাদের এবার ফাইনাল মোমেন্ট চলে এসেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অর্ধকোষ রিপ্রেজেন্টেশন দেখব। তাহলে আমি একটু লিখি, আমরা যদি প্রথমে জারণ অর্ধকোষ রিপ্রেজেন্টেশন দেখতে চাই, আচ্ছা আমি একটু অন্যভাবে লিখি, জারণ অর্ধকোষ, তাহলে কিভাবে সেটাকে প্রকাশ করব। তারপর আমরা লিখব হচ্ছে বিজারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ। ফাইনালি আমরা লিখব হচ্ছে কোষ প্রকাশ, মানে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া না, আমি এটাকে বলতে পারি কোষের প্রকাশ, মানে যে তড়িৎরাসায়নিক কোষটা তৈরি করব সেই সেল রিপ্রেজেন্টেশন আমরা এরপরে লিখব। তো এটা হচ্ছে আমাদের কোষের প্রকাশ, কিভাবে আমরা একটা তড়িৎরাসায়নিক কোষকে প্রকাশ করব সেটা। তো 3টা করার জন্য আমরা সেম কাহিনী করব। প্রথমে দেখো জারণ অর্ধকোষের জন্য কি করব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে সে ছিল নিকেল ধাতু হিসেবে, তারপরে নিকেল 2+ কনভার্ট হয়েছে। তাহলে আমরা প্রথমে নিকেল দেখব। নিকেল হচ্ছে ধাতু হিসেবে ছিল, মাঝখানে কি করতাম, একটা দাগ টানতাম, অথবা মাঝখানে আমরা একটা কমা দিতাম, অথবা মাঝখানে আমরা একটা হেলানো দাগ টানতাম, তাই না? 3টা যে কোনো একটা তোমরা দিতে পারো। তারপরে সে কিসে কনভার্ট হয়েছে, Ni2+ কনভার্ট হয়েছে। এখন তুমি তো এখানে জানো না এটা এক অবস্থায় আছে নাকি কতটুকু মোলারিটিতে আছে বা কতটুকু ঘনমাত্রায় আছে, তাই তুমি এখানে কিছু না লিখলেও পারো, ব্র্যাকেট না দিলেও হবে। তো এটা হচ্ছে আমাদের জারণ অর্ধকোষের প্রকাশ।
তারপর যদি তুমি বিজারণ অধ্যকোষের প্রকাশ করতে চাও, প্রথমে কী ছিল? অবশ্যই সিলভার আয়ন ছিল, দ্যাট মিন্স দ্রবণে ছিল Ag প্লাস আয়ন। পরবর্তীতে সেটা কনভার্ট হচ্ছে সিলভার ধাতুতে, দ্যাট মিন্স Ag সলিডে। মাঝখানে কী করবে? সিম্পলি এটা একটা দিয়ে দিবে, তাহলে আমাদের হয়ে গেল। এবং এখানে আরেকটা জিনিস বলি, তোমরা এই যে এখানে কোষ বিক্রিয়াতে যে সমতাটা করেছো, দ্যাট মিন্স 2Ag, এখানে হচ্ছে শুধুমাত্র Ag, এখানে এই সমতাটা কিন্তু এখানে কাজ করবে না। দ্যাট মিন্স অর্ধকোষ বিক্রিয়াতে এই সমতার কোনো দেখানোর দরকার নেই, যেভাবে আছে তোমরা সেভাবেই রেখে দিবে। এবং ফাইনালি আমি যদি কোষের প্রকাশটা ঘটাই তাহলে কি হবে? তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথম অংশে দিব কি? অবশ্যই জারণের বিক্রিয়াটা বা অ্যানোড অর্ধকোষটাকে আমরা প্রথমে দিব। তাহলে নিকেল সলিড, তারপর হচ্ছে দাগ টানা, তারপর হচ্ছে নিকেল 2+ আয়ন। এবং এখানে আমরা যদি লবণ সেতু ইউজ করি তাহলে মাঝখানে 2টা দাগ টানবো, আর যদি সছিদ্র দেওয়াল ইউজ করি তাহলে আমরা একটা দাগ টানবো। তো বেশিরভাগ বইতে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা লবণ সেতু ইউজ করে কাজ করেছে, তাই তোমরাও এখানে লবণ সেতুর যে রিপ্রেজেন্টেশনটা আছে 2টা দাগ, সেটা টেনে দিবে, তাহলে সবচেয়ে ভালো হবে। তারপর আমরা কি করব? বিজারণ অর্ধকোষ বিক্রিয়া লিখব। দ্যাট মিন্স সেটা ছিল প্রথমে Ag+, পরবর্তীতে সে Ag সলিডে কনভার্ট হয়েছে। জাস্ট এতটুকু আমরা যদি লিখে ফেলি আমাদের সব কিছু ওকে। তো আমরা এখানে একসাথে কিন্তু 6টা জিনিস দেখেছি। প্রথমে দেখেছি অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, তারপর দেখেছি ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, তারপর দেখেছি টোটাল কোষ বিক্রিয়া, ফাইনালি দেখেছি জারণ অর্ধকোষের রিপ্রেজেন্টেশন কেমন হয়, তারপর বিজারণ অর্ধকোষের রিপ্রেজেন্টেশন বা প্রকাশ কেমন হয়, এবং সবশেষে কোষের প্রকাশটা কেমন হয় বা সেল রিপ্রেজেন্টেশনটা কেমন হয়। এবং এটা হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে তখন কাজ করবে। তো খেয়াল করো, আমরা জাস্ট 2টা ধাতু নিয়ে কাজ শুরু করেছিলাম এবং পরবর্তীতে সেখান থেকে অনেকগুলো জিনিস টেনে বের করে এনেছি। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ, আমাদের অ্যানোডের অবস্থাটা কিন্তু নিকেল ধাতু হিসেবে আছে বা সলিড নিকেল হিসেবে আছে। ক্যাথোডের অবস্থাটাও কিন্তু সলিড সিলভার ধাতু হিসেবে আছে। যেহেতু এরা সলিড হিসেবে আছে, তাই আমরা এখানে আর কোনো প্লাটিনামের তড়িৎদ্বার ইউজ করব না। দ্যাট মিন্স তোমরা আগের স্লাইডে C নম্বর যে নিয়মটা দেখতে পাচ্ছ, এই নিয়মটা শুধুমাত্র তখনই আমরা অ্যাপ্লাই করব যখন আমাদের অ্যানোড এবং ক্যাথোডের যে ম্যাটেরিয়াল সেটা গ্যাস অথবা আয়ন অথবা লিকুইড হিসেবে থাকবে, তখন আমরা নিষ্ক্রিয় প্লাটিনামটি ইউজ করবো, যেটা আন্তর্জাতিক একটা নিয়ম। বাট এখানে যেহেতু আমরা অ্যানোড এবং ক্যাথোড হিসেবে সরাসরি ধাতুকে নিয়েছি, তাই আমরা এখানে আর প্লাটিনাম ইউজ করব না। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, খুব দ্রুত দেখে ফেলি, যেহেতু আমরা এখন সিস্টেম জেনে ফেলেছি। আমার ইচ্ছা হলো আমি ক্রোমিয়াম এবং লেড নিয়ে কাজ করব। তাহলে চলো আমরা শুরু করি। আমি ক্রোমিয়ামটাকে খুঁজি, এই যে আমাদের ক্রোমিয়াম। আর লেডটাকে যদি খুঁজি, লেড হচ্ছে কোথায়? এই যে আমাদের লেড। তো দেখতে পাচ্ছি ক্রোমিয়াম হচ্ছে বেশি সক্রিয়, লেড হচ্ছে কম সক্রিয়। তার মানে আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের ধরো B নম্বর এক্সারসাইজ। ক্রোমিয়াম এবং লেড নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে ক্রোমিয়াম যেহেতু সক্রিয়তা সিরিজে উপরে আছে এবং এটা একটা সক্রিয় ধাতু, আর সক্রিয় ধাতুটাকে আমরা কী হিসেবে কাজ করি? অবশ্যই অ্যানোড হিসেবে কাজ করাই। আর লেড যেহেতু একটু নিচে আছে, তার মানে এটা একটা কম সক্রিয় ধাতু, তাই এটাকে আমরা ক্যাথোড হিসেবে এখন কাজ করাবো। দেখো সিস্টেম কিন্তু টোটালি আগেরটার মতোই। তাহলে তাই যদি হয়ে থাকে, আমরা প্রথমে কি করব? আগের বিক্রিয়ার মতো প্রথমে এত কিছু আর লিখবো না, আমরা সরাসরি লিখবো অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। প্রথম অংশ অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে অ্যানোড অর্ধকোষে যেটা ঘটে সেটা হচ্ছে ক্রোমিয়াম নিয়ে কাহিনী ঘটে। প্রথম হচ্ছে ক্রোমিয়ামটা সলিড থাকে, ক্রোমিয়ামের উপর চার্জ 0 থাকে। ক্রোমিয়ামটা পরবর্তীতে ক্রোমিয়াম 3+ আয়নে কনভার্ট হয়। তোমরা যদি দেখো ক্রোমিয়ামের যোজনী কিন্তু 3, তার মানে সে অবশ্যই 3টা ইলেকট্রন হারিয়ে সে দ্রবণে চলে আসবে ক্রোমিয়াম আয়ন হিসেবে, এবং সে তার ইলেকট্রনের মধ্যে 3টে ইলেকট্রন ছেড়ে চলে আসবে। তার মানে Cr3+ সে নিয়ে আসলো। এবং এটা হচ্ছে কি আমাদের অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। তারপর আমরা লেডের কথা বলি। লেড একটু দুষ্টামি করে, সে হচ্ছে দ্রবণে 2+ আয়ন হিসেবে থাকে, সে ক্রোমিয়ামের মতো 3+ আয়ন হিসেবে থাকে না। এবং এই লেডের আয়নটা লেড ইলেকট্রোডে গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে, কেননা তাকে হচ্ছে সলিড লেডে কনভার্ট করতে হবে, মানে কনভার্ট হতে হবে, এই জন্য সে এই কাজটা করে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর বিক্রিয়া, যেটা ছিল ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া। তারপর আমরা যদি এখান থেকে সরাসরি কোষ বিক্রিয়া বের করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজটা কি? অবশ্যই ইলেকট্রনের সমতা ঘটাতে হবে, আর কোনো কিছু সমতা ঘটানোর দরকার নাই। তো আমরা এখন এখান থেকে সেল রিয়াকশন বা কোষ বিক্রিয়াটা দেখি। কোষ বিক্রিয়ার জন্য আমার কি করতে হবে? প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তবেই কিন্তু ইলেকট্রন সংখ্যা সেম হয়ে যাবে। তুমি যদি প্রথম ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করো উভয় পক্ষে, তাহলে তুমি এই জায়গায় পাবে 3 দুগুণে 6। আচ্ছা, আমি তোমাদের কনফিউশন হতে পারে, আমি এখানে 3 লিখছি, এখানে 2 লিখছি। এখন দেখো, তাহলে এখানে 3 দুগুণে কি 6টা ইলেকট্রন হয়, আর এখানেও 3 দুগুণে 6টা ইলেকট্রন হয়। তাহলে 6টা ইলেকট্রন কাটা, আমাদের বাকি থাকছে কি? আমাদের বাকি থাকছে হচ্ছে ক্রোমিয়াম, এখানে 2টা, তার মানে 2 Cr সলিড থাকবে, প্লাস হচ্ছে 3টা লেড আয়ন থাকবে, তার মানে 3টা Pb 2+ আয়ন থাকবে। এটা হচ্ছে
প্রথম সাইডে থাকবে, দ্বিতীয় সাইডে থাকবে হচ্ছে 2টা ক্রোমিয়াম 3+ আয়ন এবং থাকবে হচ্ছে 3টা সরাসরি সলিড লেড। তো এই কয়েকটা ঘটনা আমরা দেখব এবং এটাই হচ্ছে কি আমাদের একদম কোষ বিক্রিয়া যেটা সেটা। তারপরে টার্ম কি? জারণ অধ্যকোষ। তাহলে চলো আমরা জারণ অধ্যকোষ লিখি। জারণ অধ্যকোষে কী ঘটনা ঘটে? আমরা দেখতে পাচ্ছি জারণ অধ্যকোষ রিপ্রেজেন্টেশন কিভাবে হয়। ক্রোমিয়াম প্রথমে সলিড ছিল, পরবর্তীতে সেটা ক্রোমিয়াম 3+-এ কনভার্ট হয়েছে। এখানে আমরা কিন্তু ওই 2, 3 এগুলো কিচ্ছু নিব না, মাঝখানে কী করবো, এরকম একটা সাইন দিয়ে দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের জারণ অধ্যকোষের রিপ্রেজেন্টেশন বা প্রকাশ। তারপর আমরা যেটা প্রকাশ করবো সেটা হচ্ছে বিজারণ অধ্যকোষে প্রকাশ করব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্রবণে লেড ছিল Pb2+ আয়ন হিসেবে, পরবর্তীতে সেটা কনভার্ট হয়েছে সরাসরি সলিড লেডে। তাহলে এটা হচ্ছে কি আমাদের বিজারণ অধ্যকোষ প্রকাশ। তারপর ফাইনালি আমরা কোষের প্রকাশটা করব। তাহলে প্রথম অংশে আমরা কি দিব? অবশ্যই ক্রোমিয়ামের ঘটনাটা দিব, যেহেতু অ্যানোডের ঘটনাটা প্রথমে দেওয়া হয়। তাহলে ক্রোমিয়াম সলিড ছিল, সেখান থেকে সে ক্রোমিয়াম 3+-এ কনভার্ট হয়েছে। এবং তারপরে আমরা যদি লবণ সেতু ইউজ করি, মাঝখানে 2টা দাগ দিব, তারপরে লেডের ঘটনা লিখব। লেড ছিল বিজারণ, মানে লেডের মধ্যে বিজারণ ঘটেছে, প্রথমে 2+ ছিল, তারপরে সে লেড সলিডে কনভার্ট হয়েছে। তাহলে ফাইনাল লাইনটা হচ্ছে কি আমাদের এখানে কোষ বিক্রিয়া। না, এটা আসলে কোষ বিক্রিয়া না, কোষ বিক্রিয়াটা হচ্ছে আমাদের এটা, এই যে এই লাইনটা হচ্ছে আমাদের টোটালি কোষ বিক্রিয়া, আর ফাইনাল লাইনটা হচ্ছে আমাদের টোটাল তড়িৎ বিশ্লেষ্য কোষের রিপ্রেজেন্টেশন বা প্রকাশ। তাহলে এইভাবে আমরা যে কোনো 2টা ধাতু নিয়ে কাজ করতে পারি। তা আশা করি তোমরা আগের স্লাইডের ঘটনাগুলোর সাথে এই স্লাইডের ঘটনাগুলো মিলাতে পেরেছো। আমি কিন্তু এখানে আর স্পষ্টভাবে লিখলাম না কোনটা জারণ অধ্যকোষ কোনটা বিজারণ অধ্যকোষ, তোমরা আশা করি এখন বুঝতে পেরেছো। এবং এখানে মনে হয় সলিডের কথাটা লিখতে হবে। ওকে, তো তাই যদি হয়ে থাকে আমরা থার্ড একটা এক্সাম্পল দেখি, একটু ব্যতিক্রমী এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 3 নম্বর এক্সাম্পল আমি এখানে সি লিখলাম। তো এটা কেন ব্যতিক্রমী? আমি এখানে একটা বুদ্ধি করব, সেটা হচ্ছে আমি কোবাল্ট এবং আয়রন নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আয়রন নিয়ে যে কাজ করব, এটা আমি সলিড আয়রন ধাতু নিয়ে কাজ করব না, আমরা ফেরাস আয়ন নিয়ে এবং ফেরিক আয়ন নিয়ে কাজ করব। বিষয়টা একটু বুঝিয়ে দিই। ধরো আমাদের এখানে কোবাল্ট নিলাম আমি এবং আয়রন নিলাম। আয়রন কোন জায়গায় আছে? এই জায়গাটাতে খুব সম্ভবত, হ্যাঁ আয়রনটা আছে, আয়রন হচ্ছে উপরে আছে। এবার আমি আয়রনকে নিয়েছি, বাট আয়রনকে ধাতু হিসেবে না নিয়ে আমি আয়রনের 2+ আয়নটাকে নিলাম ক্যাথোড হিসেবে। তো আমি একটু লিখে ফেলি, Fe2+ নিয়েছি, কোবাল্ট নিয়েছি। তাহলে দেখো কোবাল্ট কি? অবশ্যই কম সক্রিয়, এবং আয়রন কি? অবশ্যই বেশি সক্রিয়। তার মানে যেটা আমাদের বেশি পরিমাণ সক্রিয় থাকবে সেটাকে আমরা অ্যানোড হিসেবে কাজ করাই, আর যেটা কম সক্রিয় থাকবে সেটাকে আমরা কি ক্যাথোড হিসেবে কাজ করাই। বাট এখানে ব্যতিক্রমী জিনিসটা হচ্ছে কি, যখন আমি ফেরাস আয়ন নিয়ে কাজ করব তখন ওর কিন্তু একটা মাত্র সুবিধাটা হচ্ছে কি, মানে একটা মাত্র পথ খোলা থাকবে, সেটা হচ্ছে ও কিন্তু চাইলেও Fe+ কনভার্ট হতে পারবে না। কেননা আমরা জানি আয়রনের Fe+ আয়নটা ইনভ্যালিড, ও শুধুমাত্র Fe3+ কনভার্ট হতে পারে, ওর আর কোনো পথ নাই। তার মানে এই ক্ষেত্রে তাকে অবশ্যই কি একটা ইলেকট্রন যোগ করতে হবে নিজের সাথে। তার মানে এখানে আসলে আয়রন 2+ আয়নের বিজারণ ঘটবে, আর যে জায়গাটাতে বিজারণ ঘটে আমরা জানি সেটা কি অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তার মানে এই ক্ষেত্রে আমাদের এটাকে ক্যাথোডের মধ্যে স্থান দিতে হবে। তো এই জন্য বলেছি এটা একটু ব্যতিক্রম। আমরা সচরাচর যদি আয়রন ধাতু নিয়ে কাজ করতাম তাহলে আয়রনটাকে আমরা এখানে অ্যানোডে স্থান দিতাম, কোবাল্টটাকে আমরা ক্যাথোডে স্থান দিতাম, যেহেতু কোবাল্ট হচ্ছে কম সক্রিয় ধাতু। বাট যেহেতু দেখতে পাচ্ছি Fe2+ আয়নের একটাই পথ খোলা আছে, ওকে জাস্ট একটা ইলেকট্রনই গ্রহণ করতে হবে, এবং তারপরে একটা ইলেকট্রন গ্রহণ না, আসলে ওর মধ্যে থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। আমি একটু ভুল বলছি, একটা ইলেকট্রন তাকে হচ্ছে ছেড়ে দিতে হবে। তার মানে ছেড়ে দেওয়াটা মানে কি? অবশ্যই জারণ। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ভুল করেছি, আমি এখানে আরেকটা ছোট্ট মিস্টেক করেছি। আমরা Fe2+ নিয়ে কাজ করব না, আমরা Fe3+ নিয়ে কাজ করব। রাইট, এবার ঠিক আছে। তো এটা 2+ হবে না, 3+ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+-এ কনভার্ট হতে হবে। তো এটা হচ্ছে Fe3+ হবে। তার মানে Fe3+-এর একটা মাত্র ওয়ে আছে, জাস্ট তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। আর ইলেকট্রন গ্রহণ কোথায় ঘটে? বিজারণ প্রক্রিয়াতে ঘটে। আর ক্যাথোডে অবশ্যই কী হয়? বিজারণ হয়। এই জন্য Fe3+ এবং কোবাল্ট নিয়ে আমি যদি কাজ করি তাহলে অবশ্যই কোবাল্টটাকে সেক্ষেত্রে জোর করে অ্যানোড বানাতে হবে এবং Fe3+কে আমাদের ক্যাথোড বানাতে হবে। বাট আমরা তো জানি যে Fe2+, Fe3+ এই সমস্ত আয়নগুলো কিন্তু ক্যাথোড অ্যানোড কোনোটা হিসেবে কাজ করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কাকে আসলে ক্যাথোড হিসেবে কাজে লাগাবো? একটাই অপশন খোলা আছে, সেটা হচ্ছে প্লাটিনাম।
তার মানে যখন তুমি কোনো একটা আয়নকে নিয়ে কাজ করবে কোনো একটা ধাতুর সাথে, দেখো এখানে কোবাল্ট কিন্তু একটা ধাতু বা মেটাল, তখন কিন্তু তোমার ওই আয়নের জন্য বা ওই লবণের দ্রবণের জন্য প্লাটিনামকে জোর করে টেনে আনতে হবে। তাহলে আমি এগুলো সব মুছে দিচ্ছি। আমাদের এখানে টার্গেটটা হচ্ছে কি, আমাদের হাতে Fe2+, Fe3+ এই সমস্ত আয়নগুলো থাকবে এবং আমাদের হাতে কোবাল্ট থাকবে। সেক্ষেত্রে কীভাবে আমরা বিক্রিয়াটাকে কাজে লাগাবো? তো প্রথম কাহিনীটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়াটা দেখি। অর্থাৎ আমি যদি আগের স্লাইডে বলি, একদম শুরুর স্লাইডে অ্যানোডে অর্ধকোষ বিক্রিয়া ঘটে জারণ। তো অ্যানোডে যেহেতু আমি কোবাল্টকে রেখেছি, তার মানে কোবাল্টের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে। কোবাল্ট করে কি, সিম্পলি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে কোবাল্ট 2+ আয়নে কনভার্ট হয়। তো এটা হচ্ছে একদম প্রথম বিক্রিয়াটা, দ্যাট মিনস কোবাল্ট এখানে কোবাল্ট 2+ কনভার্ট হয়েছে। এবং এক্ষেত্রে এটা হচ্ছে অবশ্যই জারণ অর্ধকোষ বিক্রিয়া বা অ্যানোডের অর্ধকোষ বিক্রিয়া। এখন ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়াতে কী ঘটে? ক্যাথোডে জাস্ট উল্টো ঘটনা ঘটে। দ্যাট মিনস এখানে আমাদের দ্রবণে ছিল হচ্ছে Fe2+ আয়ন এবং এই Fe2+ আয়ন দ্রবণে আসলে Fe3+ আয়ন থাকে। এবং এটা করে কি, একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করে, তার যেহেতু একটাই ক্ষমতা, এবং এই ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে Fe2+ আয়নে কনভার্ট হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়া। এবং এই যে ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়া, এখানে কিন্তু প্লাটিনাম অনুপস্থিত, কেননা প্লাটিনাম হচ্ছে একটা নিষ্ক্রিয় ধাতু এবং ওটা শুধুমাত্র ইলেকট্রন আদান প্রদানে কাজ করে, বিক্রিয়াতে কোনো অংশ নিতে পারে না। বাট এই যে এখানে Fe3+ টা Fe2+ হয়ে গেল, এখানে এই দুটো জিনিসই কিন্তু আয়ন হিসেবে থাকছে বা দ্রবণ হিসেবে থাকছে। তো যেহেতু আমরা এখানে দুইটা দ্রবণ পাচ্ছি, একটা হচ্ছে ফেরাসের দ্রবণ, একটা হচ্ছে ফেরিকের দ্রবণ, সেই ক্ষেত্রে এখানে কেউই আসলে ইলেকট্রোড বা তড়িৎদ্বার হিসেবে কাজ করবে না, ওদের ক্ষেত্রে প্লাটিনামটাই শুধুমাত্র তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। তার মানে ক্যাথোড হিসেবে কাজ করছে এখানে শুধুমাত্র প্লাটিনাম, আর অ্যানোড হিসেবে কোবাল্ট নিজেই কাজ করছে। এখন আমাদের মেইন কাজ সেটা হচ্ছে টোটাল কোষ বিক্রিয়া লেখা। আমরা এখন এখানে অ্যানোড অর্ধবিক্রিয়া দেখেছি, ক্যাথোড অর্ধবিক্রিয়া দেখেছি, এখন আমরা কোষ বিক্রিয়াটা দেখব। সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে কি, ইলেকট্রনের সমতা করা। তো আমি দেখতে পাচ্ছি 2 নম্বর ইকুয়েশনটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এখানে 2টা ইলেকট্রন চলে আসে। তো উপরে নিচে তখন 2টা ইলেকট্রন কাটা যায়। আমাদের উপরে থাকে হচ্ছে কোবাল্ট একটা, নিচে থাকবে হচ্ছে 2 Fe3+, তারপর ওই পাশে থাকবে হচ্ছে একটাই মাত্র কোবাল্ট 2+ আয়ন, এবং এখানে থাকবে হচ্ছে 2 Fe2+। তো এই হচ্ছে আমাদের টোটাল কোষ বিক্রিয়া যেটা। এখন আমরা ইউজ করব কি, আগের কনসেপ্ট, দ্যাট মিনস জারণ অর্ধকোষ প্রকাশ এবং বিজারণ অর্ধকোষ প্রকাশ। তো তুমি যদি জারণের অর্ধকোষ প্রকাশ করতে চাও, তুমি দেখতে পাচ্ছ প্রথমে তোমার কাজ করেছে কোবাল্ট, আমি একটু রেড কালারে লিখি। তো প্রথমে তোমার কোবাল্ট ছিল, সেটা হচ্ছে সলিড, পরবর্তীতে সেটা কোবাল্ট 2+ আয়নে কনভার্ট হয়েছে। তাহলে মাঝখানে তুমি এরকম একটা লাইন টানতে পারো, একদমই ইজি। তারপর প্রথমে তোমার যেটা ছিল সেটা হচ্ছে Fe3+ ছিল, পরবর্তীতে সেটা কনভার্ট হয়ে গেছে Fe2+। তাহলে দেখো তো প্রথম বিক্রিয়াটা কিন্তু জারণ অর্ধকোষ বিক্রিয়া এবং সেখানে কিন্তু ইলেকট্রন ছেড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় অর্ধকোষটা কিন্তু বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, কেননা এখানে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করা হয়েছে। তার মানে তুমি আলটিমেটলি এখানে জারণ এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়া দুটোই পেয়ে গেছো। এবং আমি ধরে নিলাম এখানে জলীয় দ্রবণ কাজ করেছে কপারের, আর এখানে আমাদের যেই ফেরাস এবং ফেরিক, এদেরও কিন্তু জলীয় দ্রবণ কাজ করেছে। আমি ধরে নিলাম, কেন ধরে নিলাম একটু কারণ আছে বলার। তুমি দেখো, আমি এখানে যদি অ্যাকুয়াস দিও কোনো সমস্যা হবে না, তোমাকে নাম্বার কাটবে না, তুমি এখানে অ্যাকুয়াস দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু 2 নম্বর যে বিক্রিয়া ছিল বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, তুমি দেখতে পাচ্ছ প্রথম সাইডটা ছিল কি দ্রবণের, কেননা আমরা জানি বিজারণ অর্ধকোষ বিক্রিয়ায় প্রথম সাইডটা থাকে দ্রবণের, দ্বিতীয় যে সাইডটা থাকে সেটা থাকে হচ্ছে তড়িৎদ্বার বা ইলেকট্রোডের, তাই না? বাট তুমি দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রোডের সাইডটা কিন্তু সলিড না, এটা হচ্ছে অ্যাকুয়াস অথবা আয়ন, তুমি এখানে আয়নও দেখতে পারো। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি এটা? আমরা অবশ্যই এখানে একটা কমা দিতে পারি, তারপর সে প্লাটিনামের কথাটা লিখতে পারি, যেটা আমরা দেখেছিলাম নিয়ম অনুসারে। তাহলে তোমার যদি কখনো এরকম জারণ অর্ধকোষ বা বিজারণ অর্ধকোষের প্রকাশের মধ্যে যে অংশটা সলিড হওয়ার কথা ছিল, সে অংশটা যদি লিকুইড হয় অথবা আয়ন হয় অথবা গ্যাস হয়, তুমি অবশ্যই কমা দিয়ে পরের অংশে প্লাটিনাম লিখে দিবে। আর সেটা যদি জারণ অর্ধকোষে হয়, তাহলে তুমি আগে কমা দিয়ে প্লাটিনাম লিখবে, আর বিজারণ অর্ধকোষে হলে কমা দিয়ে পরে তুমি প্লাটিনামটা লিখবে, যেটা আমাদের নিয়ম। তার মানে এই জায়গাটা যেহেতু একটা আয়ন হিসেবে আছে অথবা একটা জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস হিসেবে আছে, সেজন্য আমি এখানে কমা দিয়ে কি করব, প্লাটিনাম লিখব। তো এটা হচ্ছে আমাদের রিয়েল রিপ্রেজেন্টেশন। এবার আমরা ফাইনালি যদি সেল রিপ্রেজেন্টেশন দেখি, বা বলা যায় কোষের যে প্রকাশটা, সেটা যদি দেখি, কিভাবে দেখব আমি একটু ঠিকঠাক মতো লিখি। প্রথমে আমরা কোবাল্ট সলিড দেব আগের মতোই, তারপর হচ্ছে কোবাল্ট 2+ আয়ন দেব। এখন কোবাল্ট 2+ আয়ন কী হতে পারে এটা আমরা কিন্তু জানি না, এটা আমাদের জানার দরকার নেই। এটা সালফেট হতে পারে, নাইট্রেট হতে পারে, যা খুশি হতে পারে।
তো যদি লবণ সেতু ইউজ করি তাহলে অবশ্যই দুইটা মাঝখানে টান দিব, এবং আমার মতে লবণ সেতু ইউজ করাটাই তোমাদের জন্য বেটার, কেননা তোমাদের বেশিরভাগ বইতে আমি দেখেছি তারা লবণ সেতুর কনসেপ্টটি ইউজ করেছে, দ্যাট মিনস মাঝখানে দুটো দাগ টেনেছে। তাহলে প্রথমে এখানে ছিল হচ্ছে অ্যাপি 3+, এটা ছিল অ্যাকুয়াস অবস্থায়, কোবাল্ট 2+, এটাও কিন্তু অ্যাকুয়াস অবস্থায় ছিল, ধরে নিয়েছিলাম আমরা, বাট এটার ঘনমাত্রা কত ছিল সেটা আমরা জানি না, এই জন্য আমরা এখানে এটা লিখছি না ঘনমাত্রা কত। তারপর দুইটা দাগ তো টানলামই, এবং এখানে আমাদের দিতে হবে কি কমা না, কমা তো পরে, আমরা এরকম একটা দাগ টানবো আবার। তারপর হচ্ছে ফেরাসান্তা, দ্যাট মিনস অ্যাপি 2+টা এখানে দিয়ে দিব। 2+টা কিন্তু অবশ্যই উপরে বসবে, এবং এটাও কিন্তু অ্যাকুয়াস। এবং ফাইনাল যে মোমেন্টটা সেটা তোমরা ভুল করো, সেটা লিখতে ভুলবা না, এখানে একটা কমা দিতে হবে, তারপর পিটি বা প্লাটিনামের কথাটা লিখতে হবে। তো এভাবে তোমাদেরকে আসলে প্রকাশ করতে হবে টোটাল যে এই কোষ বিক্রিয়াটা আছে সেটা। এবং কিছু কিছু বইতে তুমি দেখবে এখানে কিন্তু কমা না দিয়ে তারা সেমিকোলনও ইউজ করে থাকে, আসলে সেমিকোলন দিলেও হয়, কমা দিলেও হয়। তো আমার মতে আমরা নিয়মটা ইউজ করি, কমা দেওয়াটাই ভালো, সেমিকোলন দিলে কিন্তু একটু তোমাদের সময় নষ্ট হবে। তাহলে দেখতে পাচ্ছ একটা বিষয় ক্লিয়ার, যে যদি আমরা কখনো ধাতু না ইউজ করে ধাতুর আয়নকে যদি ইউজ করি, তখন সে আয়নটা কিন্তু অ্যানোড না হয়ে ক্যাথোড হতে পারে, এবং সেটা কিন্তু বেশি সক্রিয় না হয়ে কম সক্রিয় হতে পারে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি কোবাল্টটা হচ্ছে বেশি সক্রিয় হিসেবে কাজ করেছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের তড়িৎ রাসায়নিক অর্ধকোষ নিয়ে দেখব, দ্যাট মিনস একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করার ক্ষেত্রে কি কি ধরনের অর্ধকোষ বা বলা যায় হাফ সেল নিয়ে কাজ করা হয় সেগুলো আমরা দেখব। তোমরা পাশে দেখতে পাচ্ছ একটা তড়িৎ রাসায়নিক কোষ, যেটা সল্ট ব্রিজের মাধ্যমে তৈরি। এবং আমি যদি তোমাদেরকে একটু ধরিয়ে দিই, একদম প্রথম অংশে দেখতে পাচ্ছ এখানে জিঙ্কের একটা দণ্ড আছে, এবং এখানে জিঙ্ক সালফেট একটা দ্রবণ আছে। তো এই যে এখানে আমরা জিঙ্ক ইউজ করেছি, তার সাথে জিঙ্ক সালফেট ইউজ করেছি, এর মানে কি এই যে আমরা সবসময় জিঙ্কের সাথে জিঙ্ক সালফেট ইউজ করব এমনটা না, তাই না? আবার পাশে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কপার আছে এখানে ক্যাথোড হিসেবে, এবং এখানে দ্রবণে আছে কপার সালফেট। বাট সবসময় এই না যে আমরা কপারের সাথে কপার সালফেট ইউজ করব, আমরা ইচ্ছে করলে কপার না ইউজ করে প্লাটিনাম ইউজ করতে পারি, গোল্ড বা স্বর্ণ ইউজ করতে পারি তড়িৎদ্বার হিসেবে। আবার এখানে জিঙ্ক সালফেট বা কপার সালফেটের সাথে আমরা চাইলে অ্যাসিড মিশ্রিত করতে পারি বা কোনো একটা গ্যাস মিশ্রিত করতে পারি। তো বিভিন্নভাবে আমরা কিন্তু তড়িৎ রাসায়নিক অর্ধকোষ তৈরি করতে পারি। যেমন এখানে জিঙ্ক এবং জিঙ্ক সালফেট মিলে একটা তড়িৎ রাসায়নিক অর্ধকোষ তৈরি করেছে, আবার এখানে কপার এবং কপার সালফেট মিলেও কিন্তু একটা আলাদা তড়িৎ রাসায়নিক অর্ধকোষ তৈরি করেছে। তা আমরা দেখব যে কয়টা টোটাল এই তড়িৎ রাসায়নিক অর্ধকোষ কাজ করে। মোটামুটি 5 ধরনের তড়িৎ রাসায়নিক অর্ধকোষ আছে, দ্যাট মিনস আমরা 5টা ওয়ের মধ্যে যে কোনো একটা ওয়েতে এই তড়িৎ রাসায়নিক অর্ধকোষকে তৈরি করতে পারবো। তার মধ্যে প্রথম যে ওয়েটা আছে সেটা হচ্ছে ধাতু এবং ধাতুর আয়নের যে অর্ধকোষ সেটা। তো এখন বিষয়টা কীরকম? বিষয়টা একদমই সিম্পল, যেটা আমরা এতক্ষণ পড়ে এসেছি সেটাই। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ জিঙ্ক দ্রবণের মধ্যে, মানে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে তুমি জিঙ্ককে বসিয়েছো, কপার সালফেট দ্রবণের মধ্যে তুমি কপারকে বসিয়েছো, এই ঘটনাটাই হচ্ছে এটা। দ্যাট মিনস আমরা প্রথম যে প্রকারভেদটা পেলাম সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক অর্ধকোষের প্রকারভেদ, যার মধ্যে আমরা একটা ধাতুকে ইউজ করব এবং ওই ধাতুর একটা আয়নকে আমরা ইউজ করব। তো ধাতু হিসেবে আমি বলতে পারি সেটা হচ্ছে এম, বা কোনো একটা মেটাল সেটা হচ্ছে সলিড হিসেবে থাকবে, সেটা ক্যাথোড হিসেবেও থাকতে পারে, আবার অ্যানোড হিসেবেও থাকতে পারে। আর ধাতুর যে আয়ন সেটা আসলে কী হিসেবে থাকবে, সেটা m⁴n+ হিসেবে থাকবে, কেননা আমরা জানি ধাতু বেসিক্যালি ইলেকট্রনটাকে হারায়, তাই না? ইলেকট্রনটা হারালেই কিন্তু সে পজিটিভ আয়নে কনভার্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছি m হচ্ছে আমাদের সলিড একটা ধাতু, সেটা 2টা ইলেকট্রন হারিয়ে হচ্ছে m2+ আয়নে কনভার্ট হয়েছে। এবং এই ক্ষেত্রে তুমি যদি পাশের ছবিটা দেখো, আমরা পাশের ছবিটাতে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা দ্রবণ আছে, এবং এই দ্রবণটা হচ্ছে ধাতুর কোনো একটা লবণের দ্রবণ, এবং এই লবণের দ্রবণে অবশ্যই ধাতুর m⁴n+ এই আয়নটা রয়েছে। এবং এখানে আমরা সেই মেটাল দেখতে পাচ্ছি, সেই মেটালটা আসলে এখানে এম বা সলিড হিসেবে আছে। তো তুমি এখানে যে ওয়াটারটা দেখতে পাচ্ছ, ওয়াটারটার কথা তুমি মাথায় রাখতে পারো, নাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। বাট এটা মনে রাখতে হবে যে আমাদের এখানে যে দ্রবণটা আছে সেটা হচ্ছে ওই ধাতুর কোনো একটা লবণ, দ্যাট মিনস সেটা হতে পারে ধাতুর কোনো একটা সালফেট লবণ বা নাইট্রেট লবণ। তাহলে ধাতু এবং ধাতুর আয়নের অর্ধকোষের মেইন বিষয়টা হচ্ছে কি, আমাদের ইলেকট্রোড বা তড়িৎদ্বারটা হতে হবে ধাতুর তৈরি, এবং ওই ধাতুরই কোনো একটা লবণ বা কোনো একটা আয়ন অবশ্যই এই দ্রবণ বা সলিউশনের মধ্যে থাকতে হবে। সেই সাথে আমাদের এখানে 2 ধরনের বিক্রিয়া ঘটে, তোমরা জানো, একটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমি একটু তোমাদেরকে এক্সাম্পল দিই। ধরো তুমি এরকম একটা কম্বিনেশনে জারণ অর্ধবিক্রিয়া দেখতে যাচ্ছ, কেননা তোমার এখানে যেহেতু অর্ধকোষ রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের এখানে প্রথমে দরকার কি, জারণ অর্ধবিক্রিয়াটা কেমন হবে সেটা। যদি কখনো কোনো একটা ধাতু এবং ওই ধাতুর দ্রবণ
একসাথে মিলে একটা জারণ অধ্যবিক্রিয়া তৈরি করে তখন তার চেহারাটা কীরকম হবে। তার চেহারাটা একদমই সিম্পল হবে। প্রথমে ধাতুটা যে দেখতে পাচ্ছ সে ধাতুটা সলিড হিসেবে থাকবে, পরবর্তীতে ওই ধাতুটা কিছু পরিমাণ ইলেকট্রনকে ছেড়ে দিবে এবং কি পরিমাণ ইলেকট্রনকে ছাড়বে আমি ধরলাম n পরিমাণ সেই ইলেকট্রনকে ছেড়ে দিবে। এর মান 1 2 3 4 যা খুশি হতে পারে। পরবর্তীতে সে আসলে m⁻n+ আয়নে কনভার্ট হবে এবং ওই আয়নটা হচ্ছে আমাদের দ্রবণে চলে যাবে। তার মানে এখানে আমরা যে মেটাল বা ধাতুটা দেখতে পাচ্ছি তড়িৎদ্বার বা ইলেকট্রোড হিসেবে, এই মেটাল বা ধাতুটা ইলেকট্রনকে ছেড়ে দিবে তড়িৎদ্বারের মধ্যে। তখন তড়িৎদ্বারটা আমাদের নেগেটিভ হয়ে যাবে এবং দ্রবণের মধ্যে সে পজিটিভ আয়ন দ্যাট মিনস m(n)+ হিসেবে আসবে। দ্যাট মিনস এখানে তুমি দেখতে পাচ্ছ m2+ দেওয়া, তুমি এটাকে m(n+) হিসেবে ধরতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের দ্রবণটা আস্তে আস্তে হয়ে যাবে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত এবং আমাদের যে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বা মেটালটা যে রয়েছে এই মেটালটা হয়ে যাবে আস্তে আস্তে নেগেটিভ চার্জযুক্ত, যেহেতু আমাদের এখানে মেটালের মধ্যে ইলেকট্রনের আধিক্য দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়ার ঘটনা এবং এই ঘটনাটা কিন্তু বেশিরভাগ সময় ঘটে থাকে। এবং এটার একটা ভালো এক্সাম্পল আমরা দেখেছিলাম জিঙ্ক এবং জিঙ্ক সালফেটের জন্য। তুমি জানো যে জিঙ্কের যেই তড়িৎদ্বারটা আছে সেটা প্রথমে হচ্ছে সলিড হিসেবে কাজ করে, পরবর্তীতে সেটা 2টি ইলেকট্রন হারানোর পর সেটা কিন্তু Zn2+ হিসেবে দ্রবণে চলে আসে। তার মানে তুমি যদি কখনো জিঙ্ক এবং জিঙ্ক সালফেট নিয়ে কাজ করো তবে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে সেটাই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং এটা অবশ্যই ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষের একটা এক্সাম্পল নির্দেশ করে। তারপর আমরা এখন বিজারণ অর্ধবিক্রিয়া দেখব। দ্যাট মিন্স আমরা এখানে দেখছি বিজারণ অর্ধবিক্রিয়াটা কীভাবে ঘটে। বিজারণ অর্ধবিক্রিয়াটা হচ্ছে আমাদের এই জারণ অর্ধবিক্রিয়াটার উল্টো ঘটনা। যদি কখনো এমন হয় যে তুমি এমন একটা ধাতু নিলে সেটাও হচ্ছে মেটাল, বাট সে কী করলো, সে আর দ্রবণের মধ্যে তার আয়নকে ট্যাগ করলো না। দ্রবণে যে আয়নগুলো আছে সে তার আয়নগুলোকে যদি নিজের দিকে নিয়ে নেয় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। কীভাবে ঘটবে? ধরো আমাদের দ্রবণের মধ্যে অনেকগুলো m⁻n+ আয়ন আছে। এখন এই m⁻n+ আয়নগুলো হচ্ছে কি অবশ্যই ধাতুর আয়ন এবং এরা করে কি, এরা জাস্ট ইলেকট্রোডের কাছে চলে যায়, চলে গিয়ে তারা n পরিমাণ ইলেকট্রনকে গ্রহণ করে, প্রতিটা অ্যাটম গ্রহণ করার পর তারা সেখানে m সলিড ধাতু হিসেবে কনভার্ট হয়। তাহলে এই ধরনের ঘটনাটাকে বলা হয় বিজারণ অর্ধবিক্রিয়া, যেটা আমরা অলরেডি অনেকবার দেখেছি। যেমন আমি যদি কপারের এক্সাম্পলটা দিই, কপার সালফেটের জলীয় মানে দ্রবণ যেটা আছে সেখানে কপার 2+ হিসেবে দ্রবণে থাকে, পরবর্তীতে সেটা ইলেকট্রোড বা কপারের কাছে চলে যায়, সেখানে গিয়ে 2টি ইলেকট্রন গ্রহণ করে, তারপরে সে কপার ধাতুতে কনভার্ট হয়। তাহলে এই যে কপারের যে ঘটনাটা সেখানেও কিন্তু আমরা মেটাল হিসেবে রেখেছিলাম কপারকে এবং দ্রবণ আমরা লিখেছিলাম কপার সালফেটকে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের ধাতু ও ধাতুর আয়নের যেই অর্ধকোষ আছে সে অর্ধকোষের এক্সাম্পল হিসেবে কাজ করবে। তাহলে একদম সিম্পল কথা যেটা, সেটা হচ্ছে আমরা এই ধরনের অর্ধকোষে একটা ধাতুকে নিয়ে থাকি এবং ওই ধাতুর তৈরি কোনো একটা আয়ন বা কোনো একটা লবণকে দ্রবণ হিসেবে রেখে থাকি। তারপরে আরও 4 ধরনের অর্ধকোষ আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। দ্যাট মিনস আমরা ইতোমধ্যে একটা কিন্তু অর্ধকোষ সম্পর্কে জেনেছি, আমরা এখন দ্বিতীয় যে অর্ধকোষটা আছে সেটা সম্পর্কে জানবো। খেয়াল করো কথাটা কীরকম, ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। তার মানে আমাদের এখানে কোনো একটা ধাতু থাকবে তড়িৎদ্বার হিসেবে এবং ওই ধাতুর সাথে আমি কি যুক্ত করব, ধাতুর অদ্রবণীয় লবণকে যুক্ত করব। তাহলে আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে ধাতুকে তার অদ্রবণীয় কোনো একটা লবণের মধ্যে রেখে দিই। অদ্রবণীয় লবণ কীরকম হতে পারে, ধরো MX, এটা হচ্ছে ওই ধাতুরই একটা অদ্রবণীয় লবণ, যেখানে আমরা এই ধাতুটাকে রাখলে এই ধাতুটা আর ইলেকট্রন ট্যাগও করবে না বা গ্রহণও করবে না। দ্যাট মিনস আগের এক্সাম্পলে দেখতে পাচ্ছি আমরা যখন জিঙ্কটাকে জিঙ্ক সালফেটে রেখেছিলাম বা কপারকে যখন কপার সালফেটে রেখেছিলাম তখন কপার এবং কপার সালফেটের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়েছিল, অথবা জিঙ্ক এবং জিঙ্ক সালফেটের মধ্যে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হয়েছিল। বাট এই ক্ষেত্রে আমরা যখন ধাতুটাকে তার একটা লবণের মধ্যে রাখবো তখন সে ধাতুটা তাদের মধ্যে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটাবে না। তার মানে টোটাল কেসটা হচ্ছে ভিন্ন। বাট এই ক্ষেত্রে একটা এক্সট্রা কেস আছে, সেটা হচ্ছে আমরা M(x) যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধাতুর অদ্রবণীয় লবণ, ওর সাথে আমরা এক্সট্রা একটা জিনিসকে যুক্ত করে দিই। সেটা কি? সেটা হচ্ছে ওই অদ্রবণীয় যে লবণটা আছে সেই লবণের অ্যানয়ন যুক্ত একটা তড়িৎ বিশ্লেষ্য। অ্যানয়ন মানে কি? অ্যানয়ন মানে হচ্ছে নেগেটিভ চার্জ। তো আমি যদি M(x)কে ভাঙি তাহলে এখানে পাবো M+
তারপর এক্স অফ মাইনাস, কথার কথা ধরে নাও এম অফ প্লাস পাবো এবং এক্স অফ মাইনাস পাবো। এই এক্স অফ মাইনাস মানে হচ্ছে কি নেগেটিভ আয়ন, এটাকে আমরা কি হিসেবে চিনি, অ্যানায়ন হিসেবে চিনি। এবং এই অ্যানায়ন যুক্ত আমরা অন্য একটা তড়িৎ বিশ্লেষকে এই এম এক্সের সাথে বা এই ধাতুর অদ্রবণীয় লবণের সাথে যুক্ত করে দেব। তাহলে আমি যদি ধরি কথার কথা সেটা হচ্ছে এন এক্স, তাহলে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না, যেখানে এন এক্স হচ্ছে কি অবশ্যই একটা তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। তাহলে মূল বিষয়টা একদমই সহজ, সেটা হচ্ছে তুমি একটা ধাতু নিবা, এই ধাতুটাকে তোমার ইচ্ছা মতো অ্যানোড হিসেবেও রাখতে পারো অথবা ক্যাথোড হিসেবেও তোমরা রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তোমরা সেই ধাতুটাকে একটা লবণের মধ্যে নিবে, সে লবণটা হচ্ছে ওই ধাতুরই লবণ, বাট সেখানে ওই ধাতুটা অদ্রবণীয় থাকবে। দ্যাট মিনস এই লবণের সাথে আমাদের এই ধাতুটার কোনো প্রকার ইলেকট্রনের কানেকশন বা আদান প্রদান হবে না। থার্ড কেস হচ্ছে কি আমরা এখন এই ধাতুর অদ্রবণীয় লবণের সাথে এমন একটা তড়িৎ বিশ্লেষ্য অ্যাড করব যেখানে আমাদের ওই লবণের অ্যানায়নটা যুক্ত। খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু এক্স এই জিনিসটা আছে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখি, তাহলে তোমাদের বুঝতে সবচেয়ে ভালো হবে। আমরা রেড কালারের এক্সাম্পল লিখি। ধরো আমি তোমাকে একটা ধাতু দিলাম, সেটা হচ্ছে সিলভার ধাতু সলিড। এখন তুমি সিলভার ধাতুটাকে অ্যানোড হিসেবেও কাজে লাগাতে পারো, ক্যাথোড হিসেবে কাজে লাগাতে পারো, কোনো সমস্যা নেই। আমি করলাম কি তোমাকে এই সিলভার ধাতুর পাশাপাশি একটা লবণ দিলাম, যে লবণের মধ্যে সিলভারটা অদ্রবণীয় থাকবে, দ্যাট মিনস ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না। এবং সেই লবণটা আমি বললাম কি সিলভার ক্লোরাইড, কোনো সমস্যা নেই। সিলভার ক্লোরাইড হচ্ছে কি সিলভারের একটা লবণ। মজার কথা হচ্ছে সিলভার এবং সিলভার ক্লোরাইডের মধ্যে আমরা ধরে নিলাম যে তাদের মধ্যে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটছে না। যদি নাই ঘটে তাহলে কি আমাদের প্রথম সত্যটা ফিল আপ হলো। দ্বিতীয় সত্য হচ্ছে আমরা এই সিলভার ক্লোরাইডের সাথে এই সিলভার ক্লোরাইডের যে অ্যানায়নটা আছে, দ্যাট মিনস ক্লোরিন যে আয়নটা আছে, ওর একটা যৌগ যোগ করব। কি যোগ করতে পারি, ধরো HCl যোগ করতে পারি। এবং এমন একটা যৌগ যোগ করতে হবে সেটাকে অবশ্যই ইলেকট্রোলাইট হতে হবে, অন্য কিছু হলে হবে না, বা তড়িৎ বিশ্লেষণ হতে হবে। আর আমরা জানি HCl কি একটা ভালো তড়িৎ বিশ্লেষণ। তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা এক্সাম্পল। এবং এই এক্সাম্পলে কি করেছি আমরা তিনটা জিনিস ইউজ করেছি। একটা হচ্ছে ধাতুকে ইউজ করেছি, ওই ধাতুর অদ্রবণীয় লবণকে ইউজ করেছি, এবং ওই লবণের অ্যানায়নের একটা তড়িৎ বিশ্লেষকে ইউজ করেছি। তারপর আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি একটু মার্ক করে রাখছি। এটা হচ্ছে প্রথম এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল এভাবে দিতে পারি। ধরো আমার কাছে মার্কারি আছে, Hg। মার্কারি কি সবসময় লিকুইড হিসেবে থাকে, তার মানে এটা একটা ধাতু, মানে তরল ধাতু আর কি। এখন আমি করলাম কি মার্কারিটাকে তার অদ্রবণীয় লবণের মধ্যে রাখলাম। দ্যাট মিনস মার্কারি কী নিব, আমরা মার্কারি সালফেট নিতে পারি। তাহলে মার্কারি সালফেট হচ্ছে তার অদ্রবণীয় একটা লবণ। এবং মার্কারি সালফেটের সাথে আমি কী করলাম কি এই মার্কারি সালফেটের যে অ্যানায়নটা আছে, দ্যাট মিনস সালফেট আয়ন, ও মানে এই সালফেটযুক্ত একটা তড়িৎ বিশ্লেষক আমি নিতে পারি। তো সালফেটযুক্ত তড়িৎ বিশ্লেষক খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই সালফেটটা যুক্ত আছে, দ্যাট মিনস অ্যানায়ন যুক্ত আছে। এবং সালফিউরিক অ্যাসিড নিজে কিন্তু একটা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে। তাহলে এটাও কি আমাদের একটা এক্সাম্পল হতে পারে। তারপর আমি আরও একটা এক্সাম্পল নিতে পারি মার্কারির মতো করি। দ্যাট মিনস মার্কারিটা হচ্ছে আমাদের লিকুইড হিসেবে থাকবে। দ্যাট মিনস মার্কারিটা অল টাইম লিকুইড, এবং এটাকে আমি ধাতু হিসেবে ইউজ করেছি। আর আমি ইচ্ছা করলে মার্কারি ক্লোরাইড যেটা আছে, দ্যাট মিনস Hg2Cl2, এই লবণটা নিতে পারি যেখানে মার্কারিটা অদ্রবণীয় অবস্থায় থাকবে। এবং ওর সাথে আমি যোগ করে দেবো কি এই লবণের যে অ্যানায়ন আছে, সেই অ্যানায়নের একটা তড়িৎ বিশ্লেষণ, খুব সহজ একটা তড়িৎ বিশ্লেষণ, সেটা হচ্ছে HCl, আমি ওর সাথে যোগ করে দেবো। তার মানে এটাও হচ্ছে কি একটা এক্সাম্পল হিসেবে কাজ করবে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অধ্যকোষ হিসেবে। এবার মজার বিষয় বলি। মজার বিষয় হচ্ছে যখন আমরা এরকম সিলভারকে সিলভার ক্লোরাইডে ডুবাবো, বা মার্কারিকে যখন মার্কারি সালফেট বা মার্কারি ক্লোরাইডে যখন ডুবাবো, তখন তারা কিন্তু বিক্রিয়া করবে, তাই না? করারই কথা, কেননা এগুলো হচ্ছে কি এক একটা তড়িৎ বিশ্লেষণ। কিন্তু আমাদের বলেছে যে ওই লবণটা হতে হবে অদ্রবণীয়। অদ্রবণীয় লবণ বানানোর জন্য আমরা যে লবণগুলো ইউজ করব, এগুলো কখনোই এরকম তরল পদার্থ বা বিগলিত অবস্থা থাকবে না, তাদেরকে সলিড অবস্থায় থাকতে হবে। তার মানে আমরা যে সিলভার ক্লোরাইডটা ইউজ করব তাকে অবশ্যই সলিড হতে হবে, আমরা যে মার্কারি সালফেটকে ইউজ করব তাকেও সলিড হতে হবে, এবং আমরা যে মার্কারি ক্লোরাইডকে ইউজ করব তাকেও অবশ্যই সলিড বা কঠিন হতে হবে। এখানে হচ্ছে মেইন ট্রিক্সটা। তোমরা যেটা মনে করো সেটা হচ্ছে সিলভার ক্লোরাইড একটা দ্রবণ নিয়েছো, তার মধ্যে তুমি সিলভারকে রেখেছো, আসলে তা না। আমরা এখানে সিলভার ক্লোরাইডের যে লবণটা আছে, আমরা যেরকম সোডিয়াম ক্লোরাইড লবণ খাই না, ওই লবণটা কিন্তু দ্রবণীয় না, জাস্ট গুঁড়া গুঁড়া। তো ওরকম গুঁড়া বা পাউডারের মতো এরকম লবণগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। সেই ধরনের লবণগুলোকে আমরা এখানে অদ্রবণীয় বলছি।
তো আমি এখানে যে কোনো একটা জারণ এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়া দেখাই। ধরো আমি এখানে সিলভার ক্লোরাইডের জন্যই দেখাই, যেমন আমরা লাস্ট বিক্রিয়ার জন্য একটু দেখতে পারি। লাস্ট বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখছো যে এখানে আমি যদি সিলভার লিকুইডের কথা বলি, এটা কার সাথে যুক্ত হবে? তুমি দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র HCl এর সাথেই যুক্ত হবে। কেন? কারণ এখানে HClটা হচ্ছে অ্যাকুয়াস হিসেবে থাকে। খেয়াল করে দেখো আমরা এখানে যেই এক্সট্রা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য ইউজ করেছি, এরা প্রত্যেকেই কিন্তু জলীয়। তার মানে এই অ্যাকুয়াস বা জলীয় সিলভার মানে হাইড্রোজেন ক্লোরাইড যেটা বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, তার মধ্যে অবশ্যই Cl মাইনাস আয়নটা আছে, তাই না? তো আমি যদি ওভারঅল বিক্রিয়া লিখি তাহলে Cl মাইনাস আয়নটা হচ্ছে কি অ্যাকুয়াস হিসেবে আছে, আর এখানে আমাদের সিলভারটা কি আছে লিকুইড হিসেবে আছে। এরা দুজন যখন যুক্ত হবে, যুক্ত হয়ে তারা সুন্দরভাবে একটা বিক্রিয়া তৈরি করবে। বিক্রিয়াটা কীরকম হবে? বিক্রিয়াটা হবে অনেকটা এরকম, Hc প্লাস হিসেবে কাজ করবে এখানে, আবার এখানে Cl মাইনাস হিসেবে সেটা কাজ করবে। দ্যাট মিনস আমি যদি একটু তোমাদেরকে সমাধা করে দেখাই, এখানে হবে আমাদের 2Hg, এখানে হবে 2Hg প্লাস, এখানে হবে 2Cl মাইনাস, আর এই জায়গাটাতে আমাদের দেখতে পাচ্ছি 2Cl মাইনাসই হবে, আর এখানে এক্সট্রা দুইটা ইলেকট্রন কাজ করবে। তো আমার মতে এটা একটু তোমাদের জন্য জটিল হয়ে গেছে। যাই হোক, আমি তোমাদেরকে এইভাবে না দেখি একটু অন্যভাবে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আসলে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া কীভাবে ঘটে। তুমি যদি এগুলোর প্রত্যেকটার অর্ধকোষ প্রকাশ করতে চাও, সেই প্রকাশটা অনেকটা এরকম হবে। প্রথমে দেখো, আমি প্রথমে কি করেছি, সিলভার ধাতুটাকে নিয়েছি, তাই না? তার মানে আমরা এই যে সিলভারটাকে নিয়েছি, এটা কিন্তু তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, এবং যদি তড়িৎদ্বার হিসেবে কাজ করে তাহলে অবশ্যই কী করতে হবে, তাকে আমরা এভাবে সলিড হিসেবে লিখব। তারপরে আমরা এখানে একটা কমা দিব, তারপর হচ্ছে সিলভার ক্লোরাইডের যেই লবণটা আছে সেটাকে সরাসরি লিখব, দ্যাট মিনস AgCl, এটা কিন্তু সলিড হিসেবে থাকছে। তারপরে আমরা এই চিহ্নটা ইউজ করব। তারপর আমরা যে হাইড্রোজেন ক্লোরাইড আছে বা দ্যাট মিনস HCl, তো সেই HCl এর মধ্যে যে আয়নটা আছে দ্যাট মিনস Cl মাইনাস আয়ন, এটা অ্যাকুয়াস হিসেবে আছে, এটাকে আমরা লিখব। তো এইভাবে আমরা আসলে এই অর্ধকোষগুলোকে প্রকাশ করে থাকি। তার মানে এই অর্ধকোষগুলো প্রকাশ করার জন্য আমরা যে ধাতুগুলো ইউজ করছি সেই ধাতুগুলোকে প্রথমে লিখব, কমা দিয়ে বাকি অংশটা লিখব। এবং তুমি যদি দ্বিতীয় এক্সাম্পলের জন্য অর্ধকোষটাকে প্রকাশ করতে চাও, প্রথমে তোমাকে Hg লিখতে হবে, মার্কারি যেটা হচ্ছে লিকুইড অবস্থায় আছে L, তো এটা হচ্ছে L, এটা অন্য কিছু না। তারপর এখানে একটা কমা দিবে, তারপরে যেহেতু মার্কারি সালফেটটা টোটালি সলিড অবস্থায় আছে, তাই এটা কিন্তু আয়ন অবস্থায় নেই, এই জন্য আমরা এখানে টোটাল সলিড অবস্থাটাই লিখব। তারপর আবার সেই চিহ্নটা দিব, দ্যাট মিনস পৃথকীকরণ চিহ্ন। তারপরে সালফেট আয়নটা লিখবো, দ্যাট মিনস SO4 2 মাইনাস, যেটা আমাদের অ্যাকুয়াস হিসেবে আছে। তো এভাবে আসলে আমাদের এই অর্ধকোষগুলোকে প্রকাশ করতে হয়। থার্ড অর্ধকোষটা আমি একটু প্রকাশ করে দেখাই। এখানেও সেম, মার্কারিটা লিকুইড হিসেবে আছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের এখানে মার্কারি ক্লোরাইডটা টোটালি সলিড হিসেবে আছে, তার মানে তুমি এখানে সলিডটাকে ইউজ করবে, দ্যাট মিনস Hg2, তারপর হচ্ছে Cl2, এবং এটা সলিড হিসেবে যেহেতু আছে আমরা বাই দিয়ে বাকি অংশটা লিখবো, দ্যাট মিনস ক্লোরিন আয়নটা এখানে কাজ করে মেইনলি, তো এখানে ক্লোরিন আয়নটা কীভাবে লিখতে হবে। তো এই যে আমরা তিনটা এক্সাম্পল লিখেছি, এই প্রত্যেকটাই হচ্ছে ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষের রিপ্রেজেন্টেশন বা প্রকাশ। আর আমি এগুলোর থেকে জাস্ট লাস্টের বিক্রিয়াটা একটু সম্পূর্ণ করে দিচ্ছি, কোষ বিক্রিয়াটা, যাতে তোমরা বুঝতে পারো। একদম লাস্ট এক্সাম্পল দেখো, এখানে কিন্তু আমাদের Hg2Cl2টা তৈরি হয়েছে, তাই না? মানে কীভাবে তৈরি হয় আমি একটু বলি। প্রথমে আমরা একটা Hg নিব বা মার্কারি নিব, এবং মার্কারি তোমরা জানো এটা একটা তরল ধাতু, ওর সাথে আমি কাকে যুক্ত করব? অবশ্যই আমরা Cl মাইনাস আয়নকে যুক্ত করব। এই দুটোকে আমি যখন যুক্ত করব তখন সেটা Hg2 এবং Cl2তে কনভার্ট হবে, এবং আমি যদি সমতা করি তাহলে এখানে হবে হচ্ছে 2, যেহেতু মার্কারি দুইটা, আর এখানে হবে 2Cl মানে যেহেতু ক্লোরিন দুইটা। বাট এই টোটালটার চার্জ কিন্তু আবার 0, কেননা এটা একটা যৌগিক পদার্থ। বাট এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা এক্সট্রা কি আছে, ইলেকট্রন আছে। তার মানে যেহেতু দুইটা এক্সট্রা ক্লোরিন মাইনাস আয়ন আছে, তার মানে এই দুইটা এক্সট্রা ইলেকট্রন আমরা এখানে যোগ করে দেব। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল সেল রিয়াকশন বা কোষ বিক্রিয়া। তোমরা এটা 3 নম্বর এক্সাম্পলের জন্য নিয়ে রাখতে পারো। আর বাকি দুটো এক্সাম্পলের জন্য কোষ বিক্রিয়া কী হবে সেটা আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাবে। তারপরে আরও একটা অর্ধকোষ আছে, যেটাকে আমরা আলাদা একটা স্লাইডে তোমাদের জন্য দেখাচ্ছি। তার নাম হচ্ছে ধাতু অ্যামালগাম ও ধাতব আয়ন অর্ধকোষ। তো দেখো, নামের মধ্যে কিন্তু আমাদের টোটাল অর্ধকোষের কাহিনী লুকিয়ে আছে। প্রথম অংশ হচ্ছে কি ধাতু অ্যামালগাম, তার মানে এখানে কোনো একটা সক্রিয় ধাতু থাকবে, দ্যাট মিনস কোনো একটা অ্যাক্টিভ মেটাল বা সক্রিয় ধাতু থাকবে, এবং ওর সাথে আমাদের মার্কারি যুক্ত থাকবে। দ্যাট মিনস তুমি যদি মার্কারির সাথে ওই ধাতুটাকে যুক্ত করে দাও, তখনই ওই ধাতুর অ্যামালগাম হিসেবে সেটা পরিচয় হয়ে যায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগামে কী হয়, সোডিয়ামের সাথে মার্কারিটাকে যুক্ত করা হয়, এবং এই যে আমরা একটা ধাতুর অ্যামালগাম তৈরি করলাম, এটাকে এখন তড়িৎদ্বারের মতো করে ইউজ করব কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পাতে, মানে পাত্রের মধ্যে আর কি। এবং একই সাথে
এদের সাথে আমি যোগ করব আলাদা জিনিস। দ্যাট মিনস আমি এটাকে ব্র্যাকেটে রাখলাম, ওর সাথে আমি যোগ করব কি, ওই যে আমরা যে ধাতুটা নিয়েছি ওই ধাতুর কোনো একটা দ্রবণ বা লবণকে। তার মানে আমি বলতে পারি এখানে যে মেটাল নিয়েছি সেই মেটালের কোনো একটা সল্ট বা লবণ অথবা মেটালের জলীয় কোনো দ্রবণকে আমরা এখানে যুক্ত করব। তখন আমাদের টোটাল যে অর্ধকোষটা তৈরি হবে সেটাই হচ্ছে ধাতু অ্যামালগাম ও ধাতবায়ন অর্ধকোষ। তাহলে আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে সোডিয়াম অ্যামালগামের সাথে আমি যদি সোডিয়ামের কোনো একটা দ্রবণকে যুক্ত করি। কি দ্রবণকে যুক্ত করতে পারি? ধরো NaCl দ্রবণকে যুক্ত করতে পারি। তখন আমাদের টোটাল প্রসেসটা তৈরি হবে একটা অর্ধকোষকে, মানে অর্ধকোষকে তৈরি করবে, এবং এই অর্ধকোষটাই হচ্ছে কি ধাতু অ্যামালগাম ও ধাতবায়ন অর্ধকোষ। এখন এই অর্ধকোষটাকে কীভাবে প্রকাশ করব? খুবই বিখ্যাত একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম অ্যামালগামের সাথে সোডিয়াম ক্লোরাইড অথবা সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ যেটা বলো না কেন। তো এই অর্ধকোষটা খুবই বিখ্যাত, এবং এটাকে আমরা যখন প্রকাশ করব, প্রকাশ করা হয় অনেকটা এভাবে। আমি একটু রেড কালারে লিখি। প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, এবং এই সোডিয়াম অ্যামালগামটা খেয়াল করে দেখো, এটা কিন্তু তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। তার মানে ওকে অবশ্যই সলিড হতে হবে বা কঠিন হতে হবে। এবং তারপরে আমরা একটা এরকম চিহ্ন দিব, যে চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি যে তড়িৎদ্বার এবং দ্রবণের মধ্যকার বাউন্ডারি বা মানে বাউন্ডারিকে আর কি, মানে মাঝখানের দেয়ালকে আর কি। এবং তারপরে আমরা দিব সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এবং এটাকে আমরা ইচ্ছে করলে Na+ আয়ন হিসেবেও কিন্তু লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই যে আমরা এই টোটাল লেখাটা লিখলাম, এটাই হচ্ছে আমাদের ধাতু অ্যামালগাম ও ধাতবায়নের অর্ধকোষের যেই মানে রিপ্রেজেন্টেশন আছে সেটা। এখন তুমি যদি এখানে ওভারঅল রিপ্রেজেন্টেশন করতে চাও, তাহলে তুমি সোডিয়ামের বদলে যে কোনো একটা মেটালকে যুক্ত করে দিবে। তার মানে ওই মেটালের অ্যামালগামের সংকেত হচ্ছে ওই মেটাল, তারপরে একটা হাইপেন দিয়ে মার্কারি, অথবা তুমি হাইপেন নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এখানে অ্যামালগামকে প্রকাশ করি হাইপেনের মাধ্যমে। তারপর এখানে সলিডটা দিলাম, এবং ওই মেটালের কোনো একটা আয়ন যেটার জারণ মান হচ্ছে N, এবং আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এটা আসলে ইউনিভার্সাল ওয়ে টু রিপ্রেজেন্ট অর্ধকোষ। এই অর্ধকোষটাকে রিপ্রেজেন্ট করা একদম ইউনিভার্সাল ওয়ে। আর এখানে সোডিয়াম দিয়ে আমি জাস্ট এখানে এক্সাম্পলটা দেখিয়েছি। এখন তোমাদেরকে আমি যদি এই যে এই এক্সাম্পলটা দেখালাম সোডিয়াম অ্যামালগামের এবং সোডিয়াম ক্লোরাইডের, এটার জন্য যদি আমি জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখি, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হবে। তাহলে চলো আমরা এটাও দেখে ফেলি। আমরা প্রথমে জারণ অর্ধবিক্রিয়া দেখব, তারপরে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া দেখব। কেননা যেহেতু এটা একটা তড়িৎ রাসায়নিক মানে কি বলবো অর্ধকোষকে নির্দেশ করে, সেজন্য অবশ্যই এটা জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া থাকবে। জারণের ক্ষেত্রে হয় কি, ইলেকট্রনকে মানে ছেড়ে দিতে হয়, তাই না? ইলেকট্রন ত্যাগ করাই মানে হচ্ছে কি জারণ। তো এটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যামালগাম আছে, এটা হচ্ছে সলিড হিসেবে থাকে। তাহলে তোমরা দেখবে এই যে সোডিয়াম অ্যামালগাম যেটা ছিল সেটা কিন্তু তড়িৎদ্বার বা ইলেকট্রন হিসেবে আছে, এবং এটা করে কি, বেসিক্যালি এটা একটা ইলেকট্রন ত্যাগ করে, এবং এই যে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই ছেড়ে দেওয়াটা কিন্তু সোডিয়াম থেকে হয়, মার্কারি থেকে হয় না। এই জন্য সোডিয়াম ওই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে Na+ মানে Na+ কনভার্ট হয়, যেটা হচ্ছে জলীয় দ্রবণকে নির্দেশ করে। এবং এখানে মার্কারিটা তখন সোডিয়ামকে যেহেতু ছেড়ে দিয়েছে, বা সোডিয়াম যেহেতু আলাদা হয়ে গেছে আয়ন হিসেবে, তখন মার্কারিটা লিকুইড ফরম্যাটে চলে আসে। এবং তোমরা তো জানো যে মার্কারি হচ্ছে তরল ধাতু, তার মানে ও সবসময় এরকম লিকুইড ফরম্যাটে থাকবে। তো এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, যেখানে দেখতে পাচ্ছি একটা মাত্র ইলেকট্রন ছেড়ে দিয়েছে সোডিয়াম, এবং সেটা সোডিয়াম+ আয়নে কনভার্ট হয়েছে। এবং আমি যদি বিজারণ অর্ধবিক্রিয়ার কথা বলি এক্সাম্পলের জন্য, তাহলে এটা সিম্পলি আমাদের আগের বিক্রিয়াটার উল্টো। দ্যাট মিনস তুমি প্রথমে দিবে Na+, যেটা জলীয় দ্রবণে চলে এসেছে, এবং ওর সাথে যোগ করবে হচ্ছে তরল মার্কারিকে, দ্যাট মিনস HCl, L মানে হচ্ছে লিকুইড বা তরল। এবং এরা দুজন কি করবে, পরবর্তীতে সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে, যেটা অবশ্যই তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, এই জন্য এটা সলিড বা কঠিন, এবং এখান থেকে আমাদের একটা ইলেকট্রন বাদ যাবে। তার মানে আমরা জারণ অর্ধবিক্রিয়াটা লেখা শিখবো, এবং এটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে পারবো, জাস্ট এই এক্সাম্পলটার জন্য, দ্যাট মিনস সোডিয়াম অ্যামালগামের এক্সাম্পলের জন্য। আর ইউনিভার্সাল যদি আমি বলে থাকি যে তুমি সার্বজনীনভাবে যদি ধাতু অ্যামালগাম ও ধাতব আয়ন অর্ধকোষকে রিপ্রেজেন্ট করতে চাও বা প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে এই সিম্বলটা বা এই রিপ্রেজেন্টেশনটাকে মনে রাখতে হবে, যেখানে প্রথম অংশ থাকবে ওই ধাতুর অ্যামালগামের সলিড ফরম্যাট, দ্বিতীয় অংশ থাকবে ওই ধাতুর আয়ন বা ওই ধাতুর জলীয় দ্রবণ। তারপরে যে অর্ধকোষটা দেখব সেটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ, এবং এই ধরনের অর্ধকোষগুলো সবচেয়ে বেশি দেখা যায় একই ধাতুর দুইটা ভিন্ন আয়নের জন্য, এবং সে ধাতুটা মোস্ট অফ দ্য টাইম অবস্থানান্তর ধাতু হয়ে থাকে, যেমন আয়রন হতে পারে, টিন হতে পারে, তারপর কপার হতে পারে, জিঙ্ক হতে পারে। তাহলে চলো আমরা ব্যাপারটা একটু বলি, যে আমি যদি একই ধাতুর দুইটা ভিন্ন জারণ মানের লবণকে নেই, ধরা যাক আমি আয়রনের কথা বলি, আয়রনের কিন্তু দুইটা জারণ মান থাকে, একটা হচ্ছে আয়রন 2+, আরেকটা হচ্ছে আয়রন 3+, দ্যাট মিনস একটা হচ্ছে ফেরাস আয়ন, আরেকটা হচ্ছে ফেরিক আয়ন। তো আমি যদি
ফেরাস এবং ফেরিক এই দুটো আয়নের লবণকে নেই, মানে দ্রবণ হিসেবে যদি নেই, তারপর তাদের মধ্যে যদি আমি একটা নিষ্ক্রিয় ইলেকট্রোডকে যুক্ত করাই, নিষ্ক্রিয় ইলেকট্রোড বলতে কাদেরকে বুঝবো? খুবই সহজ একটা উদাহরণ হচ্ছে প্ল্যাটিনাম, অথবা আরেকটা উদাহরণ হচ্ছে স্বর্ণ বা গোল্ড। এরা কিন্তু নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসেবে কাজ করে, অর্থাৎ এরা হচ্ছে কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, জাস্ট ইলেকট্রনকে সাপ্লাই করে বা ইলেকট্রনের আদান প্রদান ঘটায়। তো তখন আমাদের যে অর্ধকোষটা তৈরি হবে সেটাই হচ্ছে কি? জারণ বিজারণ অর্ধকোষ। তাহলে তোমাকে জারণ বিজারণ অর্ধকোষ তৈরি করতে হবে দুইটা জিনিস ইউজ করে। একটা হচ্ছে একটা নির্দিষ্ট ধাতু ইউজ করবে যেটা অবস্থানন্তর ধাতু হবে। ওই ধাতুর দুইটা ভিন্ন আয়নের লবণকে তুমি নিবে। যেমন এখানে আমি ফেরাস লবণ কিনিয়েছি, ফেরিক লবণ কিনিয়েছি। ফেরাস লবণের মধ্যে আমাদের Fe2+ আয়ন থাকে এবং ফেরিক লবণের মধ্যে Fe3+ আয়ন থাকে, এবং সেই সাথে আমরা একটা ইলেকট্রোডকে নিয়েছি যেটা অবশ্যই নিষ্ক্রিয় হবে, যেটা হতে পারে প্লাটিনাম অথবা গোল্ড। খুবই বিখ্যাত দুইটা ধাতু আছে, প্লাটিনাম এবং গোল্ড। এরাই হচ্ছে নিষ্ক্রিয় ইলেকট্রোড হিসেবে কাজ করে। তো এখন এদেরকে প্রকাশ করবে কিভাবে? এদেরকে প্রকাশ করার সিস্টেমটা একদমই ইজি। তুমি যদি জাস্ট আয়রন 2+ থেকে আয়রন 3+ কনভার্ট করতে চাও, তাহলে তোমার কি করতে হচ্ছে? এখানে অবশ্যই জারণ করতে হচ্ছে, তাই না? তুমি Fe2+ থেকে কনভার্ট করছো Fe3+, দ্যাট মিনস এখানে দ্রবণের মধ্যে ফেরাস আয়নটা ফেরিক আয়নে কনভার্ট হলো, তাহলে অবশ্যই একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে হবে, আর ইলেকট্রন ছাড়া মানে হচ্ছে কি? জারণ। এবং আমরা জারণ অর্ধকোষ লেখার সিস্টেম জানি। প্রথমে আমরা Fe2+কে লিখবো, তারপর এরকম একটা টান দিব, দ্যাট মিনস এরকম একটা চিহ্ন ইউজ করব, তারপরে আমরা Fe3+কে লিখবো, তাই না? এখন এই যে আয়নগুলো আছে এগুলো কিন্তু জলীয় দ্রবণের মধ্যে থাকে, এই জন্য আমরা চেষ্টা করবো এখানে অ্যাকুয়াস এই নামটা লিখে দেওয়ার, কেননা এমনি এমনি কিন্তু এরা আয়ন হিসেবে থাকে না, এরা জলীয় দ্রবণে এই আয়নগুলো হিসেবে কাজ করে। এবং আমরা যেহেতু এটা একটা জারণ অর্ধকোষ হিসেবে কাজ করেছি, আমাদের নিয়ম কী ছিল? জারণ অর্ধকোষের ক্ষেত্রে আমাদের যদি দুইটা জিনিসই আয়ন হয় অথবা গ্যাস হয়, তাই না, তখন কি করি আমরা? ঠিক আগে একটা কমা দিই, তারপর ওই তড়িৎদ্বারের যেই মেটাল আছে সেই মেটালের প্রতীকটা লিখে ফেলি। দ্যাট মিনস আমরা এখানে কমা দিয়ে আগে প্লাটিনামটাকে লিখে ফেলবো। এটা হচ্ছে নিয়ম। তার মানে তোমাদেরকে যখন আমি এরকম একটা জিনিস দেখতে দিব, তখন তোমরা দেখি বুঝে ফেলবে যে এটা একটা জারণ অর্ধ বিক্রিয়া দেখাচ্ছে, এবং এটা হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষের জন্য। তারপর আমি আরেকটা দিতে পারি, যেমন আমি যদি বলি তোমাকে যে আমাদের কাছে আরেকটা আয়ন আছে যেটা হচ্ছে টিন 2+, দ্যাট মিনস আমি একটু দেখাই, কোথায় দেখাবো? পাশে দেখাই। ধরো Sn2+ একটা আয়ন আছে এবং আরেকটা হচ্ছে Sn4+। তো আমরা করলাম কি? এই দুটো লবণের দ্রবণ নিলাম, এবং এই ক্ষেত্রে আমরা প্লাটিনাম কিংবা স্বর্ণকে জাস্ট ইলেকট্রোড হিসেবে মানে ব্যবহার করলাম। তখন দেখো এদের বিক্রিয়াটাও কী হবে? সেম হবে না? অর্থাৎ আমাদের প্রথমে কি থাকছে? Sn2+ থাকছে, পরবর্তীতে এই জিনিসটা কনভার্ট হয়ে গেছে কিসে? Sn4+, এবং এটাও কিন্তু অ্যাকুয়াস হিসেবে থাকবে। মাঝখানে আমি কীরকম একটা চিহ্ন দিব। এখানে যেহেতু দেখতে পাচ্ছ যে 2+ থেকে 4+ হয়েছে, তার মানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে Sn2+, তাই এটা একটা জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে কী করি? এরকম কমা দিয়ে প্লাটিনামকে লিখে ফেলি। তাহলে এই যে আমি দুইটা বিক্রিয়া দেখালাম, এরা কিন্তু জারণ অর্ধকোষের বিক্রিয়া। এখন তুমি যদি জারণ বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে বিজারণ অর্ধকোষ বিক্রিয়া দেখতে চাও, তাহলে কি হবে? তার আগে আমি একটু মার্ক করে রাখি, আমরা এখানে এই যে দুইটা এক্সাম্পল লিখেছি, এরা আসলে জারণ অর্ধকোষ বিক্রিয়া। অর্ধকোষ বিক্রিয়া না বলে আমি রিপ্রেজেন্টেশন বলবো, কারণ আমি কিন্তু এখানে জারণ বিজারণ অর্ধকোষের প্রকাশটাকে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে অর্ধকোষ, জাস্ট রিপ্রেজেন্টেশন বা অর্ধকোষের প্রকাশ, কারণ বিক্রিয়া একরকম, প্রকাশ কিন্তু আরেক রকম। আমরা যখন প্রকাশ করি তখন হচ্ছে এরকম কিছু সিম্বল ইউজ করে প্রকাশ করি। এবার আমরা এই জিনিসগুলোকে যদি উল্টে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? বিজারণ অর্ধকোষের প্রকাশ। তার মানে যদি কখনো তোমার Fe3+ থেকে Fe2+ কনভার্ট হয়, তখন কিন্তু এই জিনিসটা বিজারণ হয়ে যাবে, কেননা এখানে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করা হয়েছে। তাহলে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করি কিন্তু Fe2+ কনভার্ট হয়েছে, এবং সেক্ষেত্রে যেহেতু এটা একটা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, তাই আমরা এই সাইডে কমা দিব, তারপর আমরা এখানে যে প্লাটিন কি বলবো এটাকে, যে তড়িৎদ্বার ইউজ করেছি সেটা লিখবো। তো আমি ধরে নিলাম আমরা এখানে গোল্ড বা AU এর তড়িৎদ্বার ইউজ করেছি, সেজন্য আমরা এখানে কমা দিয়ে পরবর্তীতে গোল্ডটাকে লিখলাম। তারপরে ধরো আমাদের এখানকার যে বিক্রিয়াটা আছে Sn2+ থেকে Sn4+, এটাকে তুমি যদি উল্টে দাও, তাহলে সেটা কি হবে? Sn4+, এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সেটা Sn2+ কনভার্ট হবে। এবং এক্ষেত্রেও দেখতে পাচ্ছি উভয় পক্ষে কি আছে? আমাদের অ্যাকুয়াস দ্রবণ বা আয়ন আছে। সেজন্য আমরা যেটা করি সেটা হচ্ছে একদম এখানে লাস্টে কমা দিয়ে তড়িৎদ্বারটাকে উল্লেখ করি দিই। এটা গোল্ড হতে পারে, প্লাটিনাম হতে পারে। তাহলে এতক্ষণ পর্যন্ত এই দুইটা যে বিক্রিয়া দেখলাম, এরা আসলে বিজারণ অর্ধকোষের প্রকাশ। তার মানে যখন তুমি জারণ বিজারণ অর্ধকোষ নিয়ে কাজ করবে, সে জারণ বিজারণ অর্ধকোষে অবশ্যই দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আমাদের ইলেকট্রোড থাকবে নিষ্ক্রিয়,
দ্যাট মিন্স আমাদের এখানে গোল্ড অথবা প্লাটিনামের যে ইলেকট্রোড দেখতে পাচ্ছ সেই ইলেকট্রোড বা এটা থাকবে হচ্ছে নিষ্ক্রিয়। আরেকটা জিনিস থাকবে কি, একই ধাতুর দুইটা লবণ থাকবে ভিন্ন আধানযুক্ত। যেমন প্রথমে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফেরাস লবণ, একটা হচ্ছে ফেরিক লবণ। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি টিনের জন্য একটা 2+ আয়ন আর একটা হচ্ছে 4+ আয়ন, তার মানে তাদের জারণ সংখ্যা কি ভিন্ন। তাহলে এই যদি হয়ে থাকে আমাদের প্রকাশ, আমরা আরও 2-3টে এক্সাম্পল তোমাদেরকে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। যেমন আমি যদি বলি আমাদের মার্কারির দুইটা কিন্তু আয়ন আছে, একটা হচ্ছে মার্কারি H+ হিসেবে কাজ করে এবং মার্কারি আরেকটা হচ্ছে Hg মানে 2+ হিসেবে কাজ করে, নট H, আসলে এটা Hg হবে মার্কারি। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু অ্যাকুয়াস এবং এটাও কি অ্যাকুয়াস বা জলীয়। তার মানে আমি যদি মাঝখানে একটা চিহ্ন দিই তাহলে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমাদের ইলেকট্রনটা হারিয়ে এসে Hg2+ কনভার্ট হয়েছে। তার মানে তুমি যদি মার্কারিযুক্ত মানে মার্কারির দুইটা ভিন্ন আয়ন অবস্থার লবণকে তুমি যদি কোনো একটা প্লাটিনাম বা গোল্ডের তড়িৎদ্বার দ্বারা যুক্ত করো তাহলে সেটার প্রকাশটা হবে অনেকটা এরকম। তাহলে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে একই ধাতুর দুইটা ভিন্ন আধানযুক্ত বা ভিন্ন জারণমানযুক্ত লবণকে কোনো একটা পাত্রে নিয়েছি, তারপর তার মধ্যে একটা নিষ্ক্রিয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার বসিয়েছি, যেখানে নিষ্ক্রিয় ইলেকট্রোড বা তড়িৎদ্বারটা হচ্ছে গোল্ড অথবা প্লাটিনাম। তো এরকম এক্সাম্পলগুলো তোমরা মনে রাখতে পারো এবং যখন এরকম এক্সাম্পল আসবে তখনই বুঝে নিবে এটা আসলে একই ধাতুর দুইটা ভিন্ন আয়নের জন্য জারণ বিজারণ অধ্যকোষ। তারপর আমরা আরেকটা ইন্টারেস্টিং ইলেকট্রোড দেখব বা অধ্যকোষ দেখব, সেটা হচ্ছে গ্যাস অধ্যকোষ। গ্যাস অধ্যকোষটা কীরকম সেটা দেখার জন্য আমরা একটা ছবি দেখে ফেলি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন গ্যাস অধ্যকোষ দেওয়া আছে। তো আমি একটু বলি সিস্টেমটা কীরকম। সিস্টেমটা আমি তোমাদেরকে ছবির থেকে দেখাই সবচেয়ে ভালো হবে। গ্যাস অধ্যকোষে যেটা হয় সেটা হচ্ছে তুমি একটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় ধাতু নিবে এবং তুমি চেনো ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় ধাতু হচ্ছে প্লাটিনাম অথবা গোল্ড, দুটোর মধ্যে যে কোনো একটা নিলেই হবে। তারপর করবে কি, ওই ধাতু যে তুমি নিলে নিষ্ক্রিয় ধাতু ওটাকে খুব সুন্দরভাবে একটা টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখলে। এই যে দেখো এখানে আমরা একটা টেস্ট টিউবের ভিতরে প্লাটিনামের অয়ার বা প্লাটিনামের তারকে আবদ্ধ করে রেখেছি। তার মানে আমরা এখানে নিষ্ক্রিয় ধাতুর অয়ার বা তারকে নিয়েছি অথবা কোনো একটা পাতকে নিলেও হবে। পাত মানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা প্লাটিনামের ইলেকট্রোড দেওয়া, তার মানে পাত মানে হচ্ছে কি একটা জাস্ট চারকোনা বস্তু আর কি। তো তাই যদি হয়ে থাকে তারপর করবে কি, তুমি যে টেস্ট টিউবের ভেতরে এই প্লাটিনাম বা গোল্ডের পাত কিংবা তারকে ঢুকিয়েছ সেখান দিয়ে তুমি হাইড্রোজেন গ্যাসকে চালনা করবে। আমি এখানে হাইড্রোজেন গ্যাসের কথা না বলে যে কোনো গ্যাসের কথা বলতে পারি। দ্যাট মিন্স এখানে আমরা যে কোনো গ্যাস চালনা করব, যেহেতু আমাদের অধ্যকোষের নামই হচ্ছে গ্যাস অধ্যকোষ, তাই আমরা যে কোনো একটা গ্যাস চালনা করব। জাস্ট এই ছবির জন্য হাইড্রোজেন গ্যাস আমরা চালনা করেছি। তো এই যে আমরা গ্যাসটাকে চালনা করলাম, এই গ্যাসের একটা অবস্থা থাকতে হবে। কি অবস্থা থাকতে হবে? এই গ্যাসের তাপমাত্রা অবশ্যই থাকতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিন্স কক্ষ তাপমাত্রা থাকতে হবে এবং ওই গ্যাসের যে চাপ আছে ওই চাপটা থাকতে হবে অবশ্যই 1 অ্যাটমসফিয়ার চাপ। তো এর বাইরে কিন্তু গেলে হবে না, একদম কাটায় কাটায় আমাদের এই কন্ডিশনটা মেনটেন করতে হবে এবং এই কন্ডিশনটা তোমরা সবাই জানো এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্ডিশন। তাহলে এই কন্ডিশন অনুসারে আমি যদি হাইড্রোজেন গ্যাসকে এই টেস্ট টিউবের মধ্যে দিয়ে ডুবিয়ে দিই এবং এক্ষেত্রে আমরা যদি দ্রবণটাকে বিশেষ একটা দ্রবণ রাখি, খেয়াল করে দেখো আমরা যে দ্রবণটা রাখবো ওই দ্রবণটা হবে আমরা যে গ্যাসটা এখন ইউজ করেছিলাম ইলেকট্রোডের ভিতরে একটু আগে দিয়েছিলাম এই গ্যাসের দ্রবণ হতে হবে। দ্যাট মিন্স গ্যাসের আয়নের দ্রবণ। তবে আমরা যে ইলেকট্রোডটা তৈরি করতে পারবো বা অধ্যকোষ তৈরি করতে পারবো সেটাই হচ্ছে আমাদের গ্যাস অধ্যকোষ। তাহলে আমি আরেকবার সহজ করে বলি, তুমি একটা নিষ্ক্রিয় ধাতু নিবে, সেটা প্লাটিনাম হতে পারে বা গোল্ড হতে পারে। তো এই প্লাটিনাম বা গোল্ডের পাতকে অথবা তারকে তুমি কোনো একটা গ্যাসীয় মৌলের আয়নে নিমজ্জিত করবে। যেমন এখানে হাইড্রোজেনের একটা গ্যাসীয় মৌলের আয়ন, দ্যাট মিন্স HCl যুক্ত আছে। তুমি দেখো HCl এর মধ্যে কিন্তু H+ আয়ন আছে, তার মানে এটা কিন্তু হাইড্রোজেন গ্যাসের একটা আয়ন। তো তুমি যদি ওই পাতকে গ্যাসীয় মৌলের আয়নের দ্রবণে নিমজ্জিত করো এবং তারপরে যদি স্থির তাপমাত্রা দ্যাট মিন্স 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্থির চাপ বা 1 অ্যাটমসফিয়ার চাপে ওই গ্যাসের দ্রবণের মধ্যে মানে ওই গ্যাসটাকে তুমি যদি দ্রবণের মধ্যে বুদবুদ আকারে চালিত করো, যেমন আমি দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন গ্যাসটাকে এই জায়গা দিয়ে বুদবুদ আকারে চালিত করা হয়েছে ওই দ্রবণের মধ্যে, তাহলে তোমার একটা সুন্দর অধ্যকোষ তৈরি হবে, ওটার নামই হচ্ছে কি আমাদের গ্যাস অধ্যকোষ। তাহলে খুবই সিম্পল একটা কনসেপ্ট, জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। তো এখন এই যে এখানে আমরা একটা হাইড্রোজেন অধ্যকোষ মানে হাইড্রোজেন গ্যাস অধ্যকোষ তৈরি করেছি, এটাকে তো অবশ্যই প্রকাশ করতে হবে, তাই না? কেননা আমরা তো শিখেছিলাম যে কীভাবে অধ্যকোষে প্রকাশ করতে হয়। তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনটা প্রথমে H2 গ্যাস হিসেবে ছিল, তাই না? এটা কিন্তু গ্যাস হিসেবে অবশ্যই থাকবে প্রথমে, এবং গ্যাস হিসেবে যে ছিল এটা কিন্তু একটা নির্দিষ্ট কি বলবো চাপে
আমাদের এই দ্রবণের ভিতরে ঢুকেছে, ওই চাপটাকে তুমি চাইলে ব্র্যাকেটে দিয়ে দিতে পারো 1 অ্যাটমসফিয়ার চাপ, এবং ও কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবণে ডুবেছে, সেটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা আর দেখালাম না। তো এই গ্যাসটা পরবর্তীতে যখন দ্রবণে ডুববে, ডোবার পর মানে ঢোকার পর আর কি বুদবুদ আকারে যখন বের হবে, তখন আমাদের এখানে H+ আয়ন তৈরি করবে। কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের দ্রবণের মধ্যে কিন্তু অলরেডি HCl রয়েছে, এবং HCl থাকে মানে কি দ্রবণের মধ্যে আমাদের এখানে H+ আয়ন রয়েছে। তাহলে বিষয়টা কি হলো, আমাদের একদম শুরুতে আমরা যে গ্যাস অধ্যকোষ নিয়ে কাজ করেছি, সেখানে আমরা হাইড্রোজেন গ্যাসকে বাইরে থেকে ইনপুট দিয়েছি। তাহলে হাইড্রোজেন গ্যাসটা যেহেতু চার্জহীন, আমরা এটাকে প্রথমে রাখলাম, তারপর এরকম একটা চিহ্ন দিলাম, এবং তারপরে আমরা যেই দ্রবণের মধ্যে এই গ্যাসটাকে চালনা করেছি সেই দ্রবণের আয়নটাকে লিখে ফেললাম। এবং তুমি চাইলে এখানে H+ না লিখে সরাসরি HCl অ্যাকুয়াস লিখতে পারো, কোনো সমস্যা হবে না। কেননা HCl বলতে আমরা যা বুঝি, H+ বলতেও কি আমরা তাই বুঝি। তাহলে তুমি এখানে আমি অর দিয়ে লিখে দিলাম, তুমি চাইলে HCl অ্যাকুয়াস লিখতে পারো। দ্যাট মিনস তুমি যে গ্যাসটা ইউজ করেছো ওই গ্যাসের দ্রবণ তুমি এখানে ইউজ করেছো, দ্যাট মিনস হাইড্রোজেনের একটা দ্রবণ বা হাইড্রোজেন ক্লোরাইড ইউজ করেছো। কিন্তু তুমি যেহেতু প্রথম অংশে কোনো ধাতব ইলেকট্রোড ইউজ করোনি, জাস্ট একটা গ্যাসকে ইউজ করেছো যেটা হাইড্রোজেন গ্যাস, তার মানে তোমাকে এখন দেখতে হবে সমতা ঠিক আছে কিনা। আমি এখানে একটা মাত্র H+ পেয়েছি, বাট এখানে H2 আছে। তো তুমি কি করবে, সমতাটা ঠিক করে নিবে। দ্যাট মিনস এই পাশে তুমি এক্সট্রা একটা 1/2 যুক্ত করে দিবে, তাহলেই তোমার সমতা হয়ে যাবে। এবং যেহেতু প্রথম অংশে কোনো মেটাল বা ধাতু নেই, এবং তুমি এখানে যেহেতু প্লাটিনাম বা গোল্ডের একটা পাত অথবা তাত যুক্ত করেছো নিষ্ক্রিয় ইলেকট্রোড হিসেবে, তাই তুমি প্রথমে কমা দিয়ে প্লাটিনামের কথাটা এখানে লিখে দিবে, যেটা আমরা অলরেডি দেখেছি অনেকবার। তাহলে যখন তোমার কোনো ধাতু থাকবে না ইলেকট্রোড হিসেবে, তখন তুমি প্লাটিনামের অথবা গোল্ডের এরকম ধাতুকে কমা দিয়ে যুক্ত করে দিতে পারো। তো এই যে আমি এখানে বিশাল একটা লাইন লিখলাম, ছোটোখাটো একটা লাইন, এটাই আসলে আমাদের গ্যাস অধ্যকোষের প্রকাশ। বেসিক্যালি এটা হাইড্রোজেন গ্যাস অধ্যকোষের প্রকাশ। তার মানে হাইড্রোজেন গ্যাস অধ্যকোষ বানানোর সময় আমরা যদি এই ইকুয়েশনটা লিখি, তাহলে আমরা বুঝে যাব এটাই আসলে সত্যিকার অর্থে হাইড্রোজেন গ্যাস অধ্যকোষ হিসেবে কাজ করবে। তো এখন তুমি যদি এই যে আমাদের অধ্যকোষটা তৈরি হয়ে গেল, এখান থেকে চাইলে জারণ অধ্যবিক্রিয়া বের করতে পারো, বিজারণ অধ্যবিক্রিয়াও বের করতে পারো। কীভাবে বের করতে পারবে একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে আরেকটা কন্ডিশন আছে যেটা আমি একটু বলতে ভুলে গিয়েছি। আমরা যেই দ্রবণটা ইউজ করব, গ্যাসের দ্রবণ, যেমন HCl আমরা এখানে ইউজ করেছি, এই দ্রবণটা অবশ্যই একটা আদর্শ দ্রবণ হতে হবে। দ্যাট মিনস মোটামুটিভাবে এই দ্রবণটা যদি 1 মোলার ঘনমাত্রার হয় তাহলে সবচেয়ে বেস্ট হবে। তুমি ছবিতেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 1 মোলার H+ অ্যাকুয়াস দ্রবণ দেওয়া। তাহলে এই টোটাল রিপ্রেজেন্টেশনে হচ্ছে কি আমাদের গ্যাস অধ্যকোষ রিপ্রেজেন্টেশন। তো আমি এখন তোমাকে জারণ অর্ধকোষ বিক্রিয়া দেখাবো এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়া দেখাবো। তাহলে একটা হচ্ছে আমাদের জারণ, আরেকটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। তো জারণ অর্ধকোষ বিক্রিয়াটা একদমই সিম্পল, ইলেকট্রন যেখানে চলে যায় সেটাই হচ্ছে কি আমাদের জারণ। তো জারণ অর্ধকোষ বিক্রিয়াতে হয় কি, যে একদম শুরুতে আমাদের হাতে H2 গ্যাস থাকে, যেটা হচ্ছে দ্রবণে ঢুকে, অর্থাৎ এই টেস্ট টিউবের মাধ্যমে দ্রবণের ভিতরে ঢোকার পর সেটা আমি দেখতে পাচ্ছি H+ আয়নে কনভার্ট হয়, দ্যাট মিনস অ্যাকুয়াস আয়নে কনভার্ট হয়। তার মানে H2 থেকে অবশ্যই কি একটা ইলেকট্রন বাদ দিতে হবে, তা না হলে কিন্তু সে দ্রবণে ঢুবে H+ তৈরি করতে পারবে না। তো যেহেতু জারণ প্রক্রিয়া, তার মানে জারণ প্রক্রিয়ায় কী হচ্ছে, আচ্ছা আমি একটু এই সাইড থেকে দেখি, হাইড্রোজেন যে গ্যাসটা আছে সেই গ্যাসটা একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এবং এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে সে হচ্ছে H+ গ্যাসে মানে H+ আয়ন হিসেবে কাজ করবে। আর যেহেতু এখানে হাইড্রোজেন 2টা আছে আর এখানে হাইড্রোজেন একটা আয়ন আছে, তার মানে আমরা সমতা করার জন্য এখানে 1/2 গুণ করে দেব, কেননা হাফ H2 মানে কি একটা হাইড্রোজেন অ্যাটমকে বোঝায়। তো এটা হচ্ছে আমাদের জারণ অর্ধকোষ বিক্রিয়া। এবং তুমি যদি বিজারণ অর্ধকোষ বিক্রিয়া লিখতে চাও, একদম সেম জিনিসটা লিখবে, জাস্ট উল্টো করে লিখবে। দ্যাট মিনস বিজারণ অর্ধকোষ বিক্রিয়ার প্রথমে থাকে দ্রবণের H+, এটা অ্যাকুয়াস হিসেবে থাকে, এবং পরবর্তীতে ওর সাথে আমি কী করি, জাস্ট একটা ইলেকট্রনকে যোগ করে দিই। তাই যদি করি তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, যেটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু হিসেবে এখানে কাজ করবে। তার মানে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ আগের বিক্রিয়াটা জাস্ট উল্টো করে দিলেই তুমি এই বিক্রিয়াটা পেয়ে যাবে। তো এই যে দুটো বিক্রিয়া আমি লিখলাম, এরাই আসলে গ্যাসের অর্ধকোষ বিক্রিয়া হিসেবে কাজ করবে। এবং এই ক্ষেত্রে আমি হাইড্রোজেন গ্যাস ইউজ করেছি বলে আমাদের বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস স্থান পেয়েছে। এর মানে এই না যে সবসময় হাইড্রোজেন গ্যাস দিয়ে গ্যাস অর্ধকোষ তৈরি হয়। আমরা ক্লোরিন গ্যাসের কথা বলতে পারি, তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাসের কথা বলতে পারি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা বলতে পারি, তারপর হচ্ছে হাইড্রোজেন তো বললাম, নাইট্রোজেনও বললাম। তো বিভিন্ন ধরনের গ্যাসের কথা বলতে পারি, যে কোনো গ্যাস দিয়েই তুমি কিন্তু এরকম গ্যাস অর্ধকোষ তৈরি করতে পারো।